বেশি তার মূল্য ছিল। তিনি কি এক্সপেরিমেন্ট করেছিলেন? এই যেরকম আপনি বসে আছেন, ভিড়ের মধ্যে বসেছিলেন বার্নার্ড শ। আপনারা জানেন কি না জানি না যে জেসি বোস 2 বছর মেডিকেল সায়েন্স পড়েছিলেন, তারপরে ছেড়ে দিয়েছিলেন। তিনি একটা গাজরকে যেরকম এক্সপেরিমেন্টে ওটি টেবিলে রেখে বেঁধে দিয়েছিলেন। ওনার এক্সপেরিমেন্ট ছিল অপারেশন থিয়েটারে যেরকম মানুষকে বেঁধে দেওয়া হয়, ঠিক সেভাবে গাজরকে বেঁধে দেওয়া হলো। আর কতগুলো সূক্ষ্ম তার দিয়ে 1 লক্ষ গুণ গাজরের যে পেনের অনুভূতি, সেটাকে মডিফাই করে আলোটা চেঞ্জ করবে। যখন উনি যে স্ক্যালপেল দিয়ে অপারেশন হয় সেটা দিয়ে গাজরের মাথাটা কাটলেন, আলোটা দ্রুত একদিকে চলে গেল। উনি বললেন এটাই হয় যখন মানুষের হাত কেটে দেওয়া হয়। আবার গাজরে যখন গরম জল ফেলা হলো, তখন গাজরের কনভালশন হলো যেরকম মানুষের কনভালশন। বার্নার্ড শ বলছেন, তুমি তো আমাকে পাগল করে দিলে। আমি এতদিন ভাবতাম যে ভেজিটেরিয়ান হয়ে আমি কোনো প্রাণীকে কষ্ট দিই না, এখন আমি কি খাবো? উনি শুধু বলেছিলেন, আমাদের দেশে যাদের চোখ দেখতে পারি না, যাদের কষ্ট দেখতে পারি না, তাদেরও যে কষ্ট হয়, সে অনুভূতিটা আমি আমার দেশে শিখেছি। ঠিক একই কথা ছিল, নিউবর্নের স্যালাইন চালাচ্ছে, বাচ্চা কেঁদে চিৎকার করে বলতে পারছে না আমার হাতটা ছেড়ে দাও, জোর করে হচ্ছে যে এটা। যখন আমি স্টাডি করলাম আমার প্রথম পেপারটা, যে কতটা কষ্ট হয় ভাবতে পারবেন না। সেই কষ্টে সারা জীবনের জন্য ওর মাথার একটা ড্যামেজ হয়। ডাক্তার কিন্তু চিকিৎসাই করছেন। একটু বলে দেন, ডাক্তার কিন্তু চিকিৎসা করার জন্য স্যালাইন। এরপর থেকে আমি বললাম যে ভাইটি, একটা ঘড়ি নিয়ে চলো, 30 সেকেন্ডের মধ্যে যদি ভেনে না ঢুকতে পারো, ওকে রেস্ট দাও। তার কারণ হচ্ছে ওর যা ব্যথা হচ্ছে, সে বেদনা হচ্ছে, সে বলতে পারছে না। গাছেরও বেদনা হয়। গাছ কেটে যখন মল তৈরি করেন, গাছ কেটে যদি কমিউনিস্ট পার্টির অফিসও তৈরি করেন, তারও বেদনাটা বুঝতে হবে। তাহলে আপনি বিজ্ঞানী হলেন। তা না হলে আপনিও একটা ধর্মীয়, তাহলে কমিউনিস্ট পার্টি একটা ধর্ম হয়ে যাবে। ইট ইজ সায়েন্স, অ্যান্ড সায়েন্স আস্ক ইউ। তাহলে আমি কি আশা করতে পারি যে আপনার সজনের ডাঁটা, লেবু, আমলকি এগুলোকে প্রচার করবেন, মানুষের মধ্যে নিয়ে যাবেন, ডিম খাওয়াবেন? হ্যাঁ, আরে সজনের ডাঁটা কোনোদিন লাগিয়েছেন? খুব সহজে লাগে। আজকে শুরু করলে কাল থেকে আপনার হবে। এই চেঞ্জটা নিয়ে আসুন। আপনি কেন প্যারাসাইট হবেন পয়সা দিয়ে? সেটাই তো 41 to 45 মানুষ শিখলো। লোকে বলতো, আজকে বাড়িতে গিয়ে ছবি দেখে আসবেন কলকাতা শহরের। করোনাটা কি ভয়? কলকাতার আপনারা ইতিহাস ভুলে গেছেন। আপনি বলতে পারেন আপনি কি জন্মেছিলেন? না, জন্মায়নি, কিন্তু ক্যামেরায় যে ছবিগুলো আছে, সে ছবিগুলোর অনুভূতি করলে বুঝতে পারি। এই চৌরঙ্গি রোডে একটা মা কঙ্কাল হয়ে গেছে, তার 2 শিশু তার ছাতিতে লেগে আছে। সে ছবিটা দেখবেন, পেয়ে যাবেন, স্টেটসম্যানের ছবি। তারা কি চাইতো? তখন কোনো নাক্সাল মুভমেন্ট হয়নি, কোনো লুটপাট হয়নি। লোকে ভিক্ষা করতো, তোমরা ভাত খাও, আমাকে ফ্যান দাও, যে ভাতের ফ্যানটা আপনারা ফেলে দেন। আজকে ওআরএস এর কথা হচ্ছে। আমি ডায়রিয়াতে ওআরএস দিই না। বেঙ্গল অনেক দিন আগে জানতো সুপার ওআরএস কাকে বলে,
যে ফ্যানটা আপনি ফেলে দেন সে ফ্যানের মধ্যে একটু নুন দেবেন, সেই ইট ইজ বেটার দেন ওআরএস। এই করোনাতে ডায়রিয়া হচ্ছে, আমি আজ পর্যন্ত একজনকেও তার সঙ্গে একটা ফলওয়াইট ট্যাবলেট দিই, কোথায় সেটা আবিষ্কার হলো? ফলওয়াইট তো একটা ভিটামিন। এই যে জীব না জ্বর, আপনি তো স্কুলে গেছেন, কিভাবে ডিফারেন্সিয়েট করেন একটু বলে দিন তো, কে জীব আর কে জ্বর? একটা যদি লাইনে আপনাকে বলতে, হাউ উড ইউ ডিফারেন্সিয়েট হোয়াট ইজ লিভিং অ্যান্ড নন লিভিং? আমি একটাও বিজ্ঞানের বই পাইনি বাচ্চাদের যারা এই সত্যি কথাটা লিখেছে। হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট লিভিং অ্যান্ড নন লিভিং? গাছ তো লিভিং, কিভাবে ডিফারেন্সিয়েট করব বলুন? তার উত্তর দিয়েছিলেন একজন ইন্ডিয়ান, লিভিং আর নন লিভিং এর মধ্যে একটাই পার্থক্য, তিনটে শব্দ, তিনটে লেটার। এই তিনটে লেটার যার কাছে আসবে সে হচ্ছে লিভিং, আর এই তিনটে লেটার যার কাছে নেই সে নন লিভিং। এই লেটার হলো এ টি পি। এ টি পি, এ ফর অ্যাপল, টি ফর টাটা, পি ফর পাটনা। এবং এটা আবিষ্কার করেছিলেন, এটিপি আবিষ্কার করেছিলেন ডক্টর সুব্বারাও, গোদাবরী ডিস্ট্রিক্টে। দুর্ভাগ্যের ছিল তখন দেশ স্বাধীন ছিল না, উনি কোনো চাকরি পেলেন না। একটা হোমিওপ্যাথিক কলেজে চাকরি পেলেন, সেখানেও মাইনে পেতেন না। শেষে খুব কষ্টে আমেরিকায় গিয়ে উনি এই আবিষ্কার করলেন ফিস্কের সঙ্গে। এটিপি না বুঝতে পারলে, কারো পকেটে পুরনো 1 টাকার নোট আছে, যদি নোট থাকে সেটা দেখবেন 1 টাকা নোট সই কে করে? আরবিআই গভর্নর করে না, কে করে? ফিনান্স সেক্রেটারি করে। যেদিন এই দেশে প্রধানমন্ত্রী 500 টাকাকে ডিমনিটাইজ করেছিলেন, দ্যাট ওয়াজ হাইলি ইললিগাল। হি হ্যাজ নো রাইট টু ডু ইট। হি ক্যান ডিমনিটাইজ 1 rupee নোট, he cannot demonetize 500, because 1 rupee note is signed by the finance secretary under the finance ministry. কারণটা কি? 500 নোটে প্রমিস আছে, I promise to pay the bearer a sum of 500 rupees, 200 rupees, 1000 rupees. কে প্রমিস করছে? নট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরবিআই গভর্নর প্রমিস করছে। কিন্তু 1 টাকায় আরবিআই গভর্নর প্রমিস করছে না, কে প্রমিস করছে? ভারত সরকার প্রমিস করছে। কেন সেটা? কেন 1 টাকাটা সই করলেন ফিনান্স সেক্রেটারি আর 500 টাকাটা সই করলেন আরবিআই? এটাই হচ্ছে সহজ ইউনিটরি অঙ্ক। 500 টাকা মানেটা কি? যদি 1 টাকা ফিক্স না করতে পারি তাহলে 500 টাকা ফিক্স হয় না। তাহলে 1 টাকা ভারত সরকার ফিক্স করে, বাকি সমস্ত শূন্যগুলো আরবিআই ফিক্স করে, যে কেউ ফিক্স করতে পারে। তেমনি এনার্জির কারেন্সি হচ্ছে এটিপি। কাল রাত্রেবেলা আপনারা শুয়েছিলেন, তখন লক্ষ লক্ষ এটিপি তৈরি হয়েছিল, আর সেই এটিপি দিয়ে আপনি এখন শুনছেন। ইট ইজ দ্য কারেন্সি অফ এনার্জি। 1 টাকা। গাছের কাছে এটিপি আছে। All living things have ATP, non-living things do not have ATP. আর কোনো ডিফারেন্স নেই। মানুষ মৃত মানেটা কি? মানে সে আর এটিপি বানাচ্ছে না। আমি গেলাম, বাচ্চারা মারা যাচ্ছিল, সবাই বলে দিল লিচি খেয়ে মৃত্যু হচ্ছে। আমাকে ভারত সরকার পাঠালো মুজাফফরপুরে। কোন মুজাফফরপুর? কোনো স্মৃতি আসে আপনার মাথায়? কি স্মৃতি আসে? মুজাফফরপুর মানে আপনাদের কোন স্মৃতি আসে? হ্যাঁ, দাঙ্গা স্মৃতি আসে। আর কোন স্মৃতি? হ্যাঁ, এই দেখুন, ক্ষুদিরাম বোস ওখানে হ্যাংড হয়েছিলেন।
আর কোনো স্মৃতি? সারা পৃথিবীর শ্রেষ্ঠতম লিচি ওখান থেকে আসে। সেই লিচির নাম হচ্ছে শাহী লিচি। যারা চাইনাকে বয়কট করতে বলছেন, যারা বলছেন যে লিচি চাইনিজ ল্যাব থেকে এসছে, আমি আপনাকে তথ্য দিয়ে বোঝাচ্ছি কোথায় থেকে লিচি এসছে। আগে সেটা বুঝুন, তাহলে করোনাটা বুঝবেন। লিচি শব্দটা ইন্ডিয়ান নয়। লি সন্ধি বিচ্ছেদ করলে লি চি, এটা চাইনিজ ওয়ার্ড। দেয়ার ইজ নো ইন্ডিয়ান ওয়ার্ড কল লিচি। আপনি যে কাপে চা খান, দ্যাট কামস ফ্রম চাইনা। কোনটা কোনটা বয়কট করবেন? আপনি যে সিল্কটা পরেন, দ্যাট হ্যাজ কাম ফ্রম চাইনা। কে লিচি এনেছিল? ফাহিয়ান এনেছিল। কেন এনেছিল জানেন? কেন তখন রাস্তা ঠিক ছিল না। কোন রাস্তা দিয়ে আসছি আবার ফেরত গেলে এমন একটা গাছ লাগাতে হবে যেটা আমি জানতে পারবো যে এই গাছটা এই ছিল। এটা নালন্দা বিশ্ববিদ্যালয়ে বুঝেছিল। তাই চাইনিজ অধ্যাপকদের পড়ানোর জন্য এটা রবীন্দ্রনাথ বুঝেছিলেন। তাই চাইনিজ প্রফেসরদের হচ্ছে একবার অ্যারেস্ট হয়ে গেছিলেন। তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, রবীন্দ্রনাথ তাকে চিঠি লিখে সেটাকে তার রিলিজ করালেন। পুলিশ তার পেছনে লেগে গেছে। আর যে উহান ল্যাব দিয়ে আপনি বলছেন, আপনাদের সামনে এই নেচারের পত্রিকার নাম শুনেছেন কজন? হ্যাঁ, সবাই শুনেছেন। সালটা হচ্ছে 2015। কাছে এসে দেখতে পারেন। 2015 সালে নেচারের ছাপছে একটা চিঠির নামে, কিন্তু 10 পাতার কোনো চিঠি হয় না। এটা 15 পাতার আর্টিকেল, 15 পেজ আর্টিকেল। একটা নর্মাল আর্টিকেল হচ্ছে 5 থেকে 10 পাতা, জায়গায় পাওয়া যায় না। 5 পাতার বেশি তো পাওয়াই যায় না। এই নেচার আর্টিকেলের কি লেখা আছে কেউ পড়তে পারবেন? কাছে এসে পড়ুন তো। Like cluster of circulating bad coronaviruses shows potential for human emergence. কোন সালে? আরে এখানে লেখা আছে। 201 December 2015. Volume 21, issue 21. নেচার পত্রিকা আমাদের বিজ্ঞানের খুব কম বাঙালি আছেন যাদের অরিজিনাল আর্টিকেল নেচারে আছে। আর্টিকেল নেচারে আছে। একজন বাঙালির নাম জানি, যাদের কথা আপনারা জানেন না, যিনি জন্মেছিলেন একটা অনাথ হিসাবে, একজন জমিদারের পরিবারে পড়েছিলেন। মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গিয়ে রাত্রেবেলা কলেজ স্ট্রিটের উল্টো দিকে কাজ করতেন। তার মাথায় একটা প্রশ্ন ছিল, তাকে ঘর জামাই করে নিয়েছিলেন তখনকার দিনের একজন বিখ্যাত প্যাথোলজিস্ট, যে এর তো কেউ নেই, তাহলে আমার বাড়িতেই থাকবে। এবার সেই প্যাথোলজিস্টের সঙ্গে বিসি রায়ের বনতো না। এই ঘর জামাইকে উনি লন্ডন পাঠালেন যে তুমি বড় মাপে প্যাথোলজিস্ট হও। উনি গেলেনও, পিএইচডি না করে ফিরে আসলেন। তিনি একটা র্যাবিট লুপ এক্সপেরিমেন্ট করেছিলেন। বছরটা ছিল 1960। আজ পর্যন্ত কোনো দেওয়াল লেখন আমি পাইনি সারা ইন্ডিয়াতে। হু ইনভেন্টেড কলেরা সেটাও ভুল ব্যাখ্যা ছিল। এখনও আপনাদের গুগলে অনেক সময় ভুল ব্যাখ্যাই হয়। আর হু ইনভেন্টেড কলেরা টক্সিন সেটাও ভুল ব্যাখ্যা করে। ভারতবর্ষে একজন নোবেল লরিয়েট এসেছিলেন। নোবেল লরিয়েট হলেই বিজ্ঞানী হয় না, নোবেল লরিয়েট হলেই সত্যের সন্ধান হয় না। নোবেল লরিয়েট মানেই হচ্ছে সে বড় মাপের মানুষ হয় না। ফলে রবার্ট কক
তিনি এসছিলেন কলকাতায়। আবার বাবুদের গরম সহ্য হয় না, তাই শীতের মাসে এসছিলেন, গরম হওয়ার আগে চলে গেছিলেন। তিনি বললেন, আমি কলেরা ব্যাসিলাই আবিষ্কার করেছি। এখনো গুগল সার্চ করলে রবার্ট ককের কলেরা ব্যাসিলাই আবিষ্কার। কোথায় বসে করেছি? কলকাতায় বসে করেছি। আবার তার কিছু পস্টুলেট ছিল, নাম আছে কক্স পস্টুলেট। তো বলল যে এই পস্টুলেট তো মিলছে না। বললেন ওটা তো আমিই বানিয়েছিলাম, মাঝে মাঝে পস্টুলেটে এদিক ওদিকও হয়। যেরকম দেখবেন বড় নেতাদের তার নিজের বক্তব্যটা যখন চেঞ্জ করে তখন বলে মাঝে মাঝে আমাকেই চেঞ্জ করতে হয়। কিন্তু বিজ্ঞান হচ্ছে কোনো নেতার বিষয় নয়, বিজ্ঞান বিজ্ঞান, সত্য সত্য। তাই রবার্ট কক মিথ্যে কথা বলেছিলেন। তার অন্তত 50 বছর আগে একজন শু মেকারের সান, তার বাবা ছিলেন মুচি, ইটালিতে, তিনি আবিষ্কার করেছিলেন। দুর্ভাগ্য ছিল তিনি রোমান ল্যাঙ্গুয়েজে আর্টিকেলটা পাবলিশ করেছিলেন। খুব রিসেন্টলি সেটা চেঞ্জ হয়েছে, কেন যারা ইংলিশ তারা মনে করেন রোমান ল্যাঙ্গুয়েজ তাদের পড়তে হবে না, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ তাদের পড়তে হবে না, তাই ওটা পড়া ছিল না। ফলে যে বছরের কলেরা ইংল্যান্ডে জন স্নো করেছিলেন সেই বছরের তার নাম ডাক্তাররা জানেন, অন্য কারণে জানেন, প্যাসিয়ান কর্পোসেল বলে জানা হয়। সে প্যাসিয়ান সাহেব, তার ফাদার ছিলেন শু মেকার। তার বাবা ঠিক করেছিলেন আমার ছেলে যদি মন্দিরে গির্জায় একটা যদি কি বলবো থিওলজির টিচার হয়ে যায়, একটা সাদা পোশাক পরে লোককে যদি জ্ঞান দেয়, তাহলে আমি ধন্য হয়ে যাব। এবং সেভাবে তাকে চার্চের পাঠিয়ে দেওয়া হয়েছিল। বহু বছর চার্চে থাকার পরে তার মনে হলো, তার বাবাকে বললেন, এবার তো চার্চের অনেক সেবা করলাম, এবার সত্যের সন্ধান করার জন্যে 40 বছর বয়সে তিনি ডাক্তারি পড়তে আরম্ভ করলেন প্যাসে, এবং তিনি এই আবিষ্কারটা করলেন। সো হু ডিসকভার্ড কলেরা ব্যাসিলাই? উত্তর খুঁজলে আপনি ইট ইজ নট রবার্ট কক। কিন্তু হু ডিসকভার্ড কলেরা টক্সিন? আমাদের বাঙালি একজন, একমাত্র বাঙালি যাকে নোবেল ওরেশন দেওয়ার জন্য ডাকা হয়েছিল 1982-83, শম্ভু দে। তিনি ওরেশনে বলেছিলেন, হ্যাঁ, শম্ভুনাথ দে, তিনি বলেছিলেন আমি তো 1960 সালে বারিড হয়ে গেছি, আজকে আপনারা আমাকে এক্সিউম করেছেন, জিজ্ঞেস করছেন আমি কি করে জানলাম কলেরা ব্যাসিলাইকে মেরে দেওয়া যায়, কিন্তু কলেরা তাতে শেষ হয় না। এটা আরেকদিন লেকচার দেব, শেয়ার করব, লেকচার দেব না, শেয়ার করব। আজকে এইটুকু জেনে রাখুন যে কলেরা ব্যাসিলাইকে অ্যান্টিবায়োটিক দিয়ে মরলেও কলেরাতে 24 ঘন্টার মধ্যে মৃত্যু হতো। 24 আওয়ার্স। অত ভয়ানক মৃত্যু আপনার করোনাতেও হয় না। মাল্যদান রবীন্দ্রনাথের পড়বেন, জানতে পারবেন কলেরা মৃত্যু কি করে। জানা ছিল যার কলেরা হয়েছে সে বাঁচবে না। আজকে মৃত্যু হারটা কলেরায় কমে গেছে কেন, কেউ বলতে পারবেন? আমি এই প্রশ্নটা অনেক বিজ্ঞানীদের করেছি, শেষ শম্ভুনাথ দের আর্টিকেলেই পেলাম কেন এটা কমে গেছে। আসলে কলেরা ব্যাসিলাই নিজের পরিবর্তন করে ফেলেছে, যে স্ট্রেনটা ছিল সে পরিবর্তন করেছে, আজকে সে ভিরুলেন্ট স্ট্রেন নয়, তার জন্য আজকে কলেরা মৃত্যুটা। কিন্তু কলেরা মৃত্যু কলেরা ব্যাসিলাইয়ের জন্য নয়, এটাই এক্সপেরিমেন্ট করেছিলেন উনি। একটা পেশেন্টের স্টুল নিয়ে শম্ভুনাথ দে তাকে ফিল্টার দিয়ে, যে ফিল্টার দিয়ে আপনি জল খান, সে ক্যান্ডেল ফিল্টার, সে ক্যান্ডেল ফিল্টার আবিষ্কার হয়নি আপনার জল পরিষ্কার করে দেওয়ার জন্য, আবিষ্কার হয়েছিল ব্যাকটেরিয়ার সাইজ দেখার জন্য। সেই ক্যান্ডেল ফিল্টার দিয়ে যখন অনেকবার মাইক্রোস্কোপে তলায় দেখলেন আর কোনো ব্যাসিলাই নেই, সেই ধরুন মেটেরিয়াল নিয়ে একটা র্যাবিটের
ইন্টেস্টাইন নিলেন, ইন্টেস্টাইনটা ফুটবলের মতন হয়, তার দুটো দিকে বেঁধে দিলেন আর এই জলটাকে ইনজেক্ট করলেন। এই জলে কিন্তু আর কলেরা ব্যাসিলাই নেই। হঠাৎ করে উনি দেখলেন ঢোলের মতন ফুটবল ফুলে গেল, হুড়ুর করে জল আসলো, সেই জলের পরীক্ষা করে জানা গেল ওআরএস কি হবে। অর্থাৎ ইট ইজ নট দ্য কলেরা ব্যাসিলাই বাট সামথিং লিবারেটেড ফ্রম দ্য কলেরা ব্যাসিলাই, ইট কজেস কলেরা ডেথ। Some people contribute to science, some people change the course of science. Shambhunath, they change the course of science. Medical science এ নতুন আবিষ্কার হলো টক্সিন। মাদার ডেয়ারি দুধ খান? আমাদের দেশে দুধটা বয়েল করে খাওয়া হয়। আমি যখন আমেরিকায় ছিলাম, ইয়েলে ছিলাম, ওরা দেখতাম কাঁচা দুধ খায়। হ্যাঁ হ্যাঁ, বলে এটা পাশ্চারাইজড। এলাম পাশ্চারাইজ মানে বোঝেন? তখন ওখানকার ছাত্রদের একদিন আমি শম্ভুনাথ দের কাজটা বললাম, দিয়ে বললাম যে কোনোদিন মরবেন? বললো কেন? তার মধ্যে একজন ছেলে উঠে বলল, আপনি সঠিক কথা বলছেন, জাপানের এরকম একটা মাদার ডেয়ারির মতন আছে ডেয়ারি, সেখানে এই প্রবলেমটা হয়েছিল। কি হয়েছে? পাশ্চারাইজেশন করলে ব্যাকটেরিয়া মরে, টক্সিন মরে না। তাহলে যদি কোনো ব্যাকটেরিয়া টক্সিন রিলিজ করে দিয়ে থাকে, আপনি ব্যাকটেরিয়াকে মরে দিলেন। সাপকে মারতে পারেন, সাপের বিষ হচ্ছে আপনার মৃত্যুর কারণ। সেই টক্সিন, সেই বিষ কিন্তু আপনার মৃত্যুর কারণ হচ্ছে। ফলে সেটা যদি রিলিজড হয়, তাহলে ওই আনপাশ্চারাইজ, সেটা বয়েল করলে সে টক্সিন ডিঅ্যাক্টিভেট হয়। ফলে ভারতীয়রা অনেক বেশি সায়েন্টিফিক। এখন জেনে করছে না না জেনে করছে সেটা জানি না, কিন্তু এটা শম্ভুনাথ দে বলেছিলেন। দুর্ভাগ্যে শম্ভুনাথ দেকে যখন আমেরিকান ইউনিভার্সিটি ইনভাইট করলো, উনি একটা চিঠি লিখেছিলেন। আমি জানি না কোনো কমিউনিস্ট ডাক্তারও সেই চিঠি লিখতে পারে। তিনি লিখছেন, আমাদের দেশে আমি মুদির দোকান চালাচ্ছি, আমি কোনো বিজ্ঞান চর্চা করছি না, আমি চাকরি হারিয়েছি। পার্ক সার্কাসে একটা ল্যাব চালাতেন, আমি মুদির দোকান চালাচ্ছি। হ্যাঁ, আমরা জানি পৃথিবীর যা ভালো তাই তোমরা কেনো, তোমরা কেনা বেচা করতে জানো, কিন্তু আমি যে বিক্রি হতে রাজি নই। মুদির দোকান চালালেও আমি এই দেশে চালাই। শ্রমিক লাহিড়ী আমাকে বলবে, উনি বড্ড বোকা ছিলেন। এই প্রসঙ্গে নয়, অন্য প্রসঙ্গে কথা হয়েছে তোমার সাথে। কিন্তু এই সাহস দেখিয়ে সারা জীবন তার নাম কেউ জানতে পারল না। 1982-তে যখন নোবেল প্রাইজ বিতরণ হচ্ছে, তার বলা হলো যে তার কাজে 5খানা নোবেল প্রাইজ হয়ে গেছে, অন্তত তাকে নোবেল ওরেশনের জন্য ডাকা হোক। এই নোবেল ওরেশন তিনি দিয়েছিলেন, তারপরেই তার মৃত্যু। এমনকি তার জামাইও ডাক্তার, আমার মাস্টারমশাই ছিলেন, তিনিও কোনোদিন আমাকে এগুলো বলেননি। পিডিয়াট্রিক সার্জন ছিলেন এতে, এনআরএস মেডিকেল কলেজ, অনেক পরে জেনেছি। তিনিও বলেননি। সে কে ছিল? চুঁচুড়াতে একটা অনাথ ছেলে, গোটা বিশ্বকে তার বিজ্ঞান দিয়ে করেছে। তার জন্য বিজ্ঞানী হতে হয় না, পিএইচডি ডিগ্রি করতে হয় না। বিজ্ঞান মনস্ক হওয়ার মানে হচ্ছে সত্যের সন্ধান। রবার্ট কক মিথ্যে কথা বলেছিলেন, শম্ভুদে রবার্ট কথার বিশ্বাস করেননি। কেন কলেরা ব্যাসিলাই অন্য জন্তুর মধ্যে দিলে তাদের কলেরা হচ্ছিল না? এটাই প্রশ্ন ছিল। কেন হচ্ছে না? কেন একমাত্র মানুষের এতে কলেরা ব্যাসিলাই টক্সিন রিলিজ করছিল, আর সেই টক্সিনের জন্য জলের মতন পায়খানা হয়। আজকেও জানবেন যে জলের মতন পায়খানা হলো। ওআরএস কোথায় আবিষ্কার হয়েছিল জানেন? এই পশ্চিমবঙ্গে। কোন সালে? যখন বেঙ্গল ভাগ হচ্ছিল,
তখন আপনারাই চেয়েছিলেন, মুসলিম লীগ চায়নি বেঙ্গলের ভাগ, আপনারা চেয়েছিলেন, আমরা সবাই চেয়েছিলাম। কারণ আমাদের ধারণা ছিল যে একটা মুসলমান, সে তো আমাদের দেশে নয়, সে কেন মুখ্যমন্ত্রী হবে। 1933 to 1946 সমস্ত মুখ্যমন্ত্রী এই দেশে যা ইলেকশন হয়েছে বেঙ্গলে, অল ওভার মুসলিমস। এটা আলাদা কথা যে কেন, আমি সেই তথ্যে আজকে যাচ্ছি। কিন্তু সায়েন্টিস্ট কারা? সব হিন্দু। জাজ কারা? সব হিন্দু। তারা বললেন আমরা কেন ওদের দ্বারা গভর্ন হব? সবারই প্রশ্ন। খুঁজে দেখবেন, আমার কথা নয়, খোঁজার একমাত্র উপায় হচ্ছে তখনকার 1946-এ খবর কাগজগুলো বের করবেন। কারো লেখা দেখতে হবে না, দিনের পর দিন খবর কাগজ লিখুন। বেঙ্গলে মিছিল হয়েছিল, সেই মিছিলটা যদি আমরা যোগ করতাম তাহলে বেঙ্গল ভাগ হতো না। দুইজন লোক বুঝেছিলেন বেঙ্গলের, তারা বেঁচে থাকলে আশা করি বেঙ্গল হতো না। এক রবীন্দ্রনাথ টেগোর, ঘরে বাইরে এটা ভালো করে দেখবেন, আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। একটা মিছিল হয়েছিল, মিছিলটা আলাদা, সেটা ছিল বিদ্রোহ। কাদের বিদ্রোহ জানেন? অনেক গান শোনেন, সে আজকের কথা না, ছেড়ে দিন। সেই ডেটা আমরা আজকে সেলিব্রেটও করি। সেদিন কিন্তু হিন্দু মুসলমান 1946-এ অনেকগুলো হয়েছে, পরপর রাইট লেগেছে, অ্যাকশন হয়েছে, ডাইরেক্ট অ্যাকশন হয়েছে। হিন্দুরা মনে করেছে যে মুসলিম গভর্নমেন্ট আছে, আমাদের মেরে দিচ্ছে, আমাদের কোনো অধিকার নেই। শিক্ষিত বাঙালিরাও মনে করেছে যে এদের সঙ্গে থাকা যাবে না। কিন্তু একটা নববিদ্রোহ হয়েছিল 1946, এবং নববিদ্রোহর মজার ব্যাপারটা হচ্ছে সবাই বলেছিল, কংগ্রেসও বলেছিল, মুসলিম লীগও বলেছিল, হিন্দু মহাসভাও বলেছিল যে আমরা নববিদ্রোহকে সমর্থন করি না। একমাত্র একটা পার্টি বলেছিল আমরা সমর্থন করি। কে জানেন? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। আর একটা মানুষ বলেছিলেন আমি সমর্থন করি। কে বলতে পারেন? তার নামটা খুঁজতে হবে। একজন মহিলা, তিনি বলেছিলেন। এবং নববিদ্রোহ যখন ওরা অ্যারেস্টেড হলেন, প্যাটেলকে পাঠানো হলো যে ওদের বলো এটা ঠিক না, প্লিজ সারেন্ডার। যেটা বম্বে থেকে শুরু হয়েছিল, কলকাতা, চেন্নাই, যতগুলো পোর্ট ছিল মুহূর্তের মধ্যে চলে গেছিল। এমনটা একমাত্র ইতিহাসে ব্যাটলশিপ পোটামকিনে হয়েছিল, তারপরে এরকম দেখা যায়নি। সেদিন মানুষ কলকাতায় বেরিয়েছিল, হিন্দু মুসলমান একসঙ্গে। এটা সেদিন আমরা সেলিব্রেটও করি না। বিগেস্ট স্ট্রাইক। সাধারণ মানুষ বেরিয়েছিল, কংগ্রেসের কথা শোনেনি, মুসলিম লীগের কথা শোনেনি, হিন্দু মহাসভার কথা শোনেনি, মানুষ বেরিয়েছিল। এটা তো অধিকার। নববিদ্রোহে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একসঙ্গে স্ট্রাইক করেছিল। সেদিন যদি মানুষকে আমরা বোঝাতে পারতাম, তাহলে নিশ্চয়ই বেঙ্গলের ফেমিন এর পরে আরেক দুর্ভাগ্য আসত। আজকে করোনার কথা বলছি, আজকে ইন্ডাস্ট্রির কথা বলছি। প্রথম সত্যটা বলে দিই, অনেক লম্বা হয়ে গেছে আমার বক্তব্য। এই নেচার পত্রিকায় যেটা বেরিয়েছে, এই উহানের ল্যাবে, এই নেচার পত্রিকায় হু আর দ্য অথর্স, 15 জন আমেরিকান অথর। ডাউনলোড করে নেবেন এই আর্টিকেলটা। এটা 2000-এর লেখা নয়, এটা করোনা হওয়ার পরে লেখাটা বেরোয়নি, 5 বছর আগে। দিস হ্যাজ বিন রিটেন বাই 15 পিপল। আমার এই স্লাইডের মধ্যে রয়েছে। কারা এই 15 পিপল? ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ইমিউনোলজি, ডিপার্টমেন্ট অফ এপিডেমিওলজি, ন্যাশনাল সেন্টার অফ হার্ভার্ড মেডিকেল স্কুল, সমস্ত হয়েছে 15 জন, মাত্র 3 জন চাইনিজ। কে ফান্ড করেছিল? কে ওহান ল্যাবকে ফান্ড করেছিল? কে বলেছিল এই ল্যাবটা হচ্ছে, কোনোদিন এই ল্যাব থেকে জীবাণু বাইরে আসতে পারবে না? পড়ে নেই, আর্টিকেলের তলায় দেওয়া আছে, এসে একটু পড়ুন, অন্তত আপনাদের এই মোহটা ভেঙে যাবে যেটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি হয়েছে, যেটা একটা পড়ুন এখানে এসে।
হু হ্যাজ ফান্ডেড দিস? এই লাস্ট 4টে লাইন পড়ে বাংলায় ট্রান্সলেট করে দেবেন। এটা আজকাল সব আর্টিকেলে আছে। Laboratory safety plans were submitted to and the facility has been approved for use by the আমার মনে হয় আপনারা যাবেনও না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা তো এটা হ্যাঁ, এই পয়সাটা দিয়েছিল এনআইএইচ। হ্যাঁ যে এনআইএইচ আমেরিকান পার্লামেন্টে ডিসকাশন হয়েছিল। সিডিসি রিটার্ন দিয়েছিল, উই আন্ডারটেক দ্য সেফটি অফ দ্যাট ল্যাব। সিডিসি কারা? সেন্টার ফর ডিজিজ সেন্টার আর হিউম্যান সার্ভিসেস পাবলিক হেলথ। আর্টিকেলের মধ্যে লিখতে হয় হু হ্যাজ গিভেন ইট। তাহলে যদি ল্যাব থেকে বেরিয়ে থাকে তাহলে আমেরিকানস ওয়ার মোর রেসপন্সিবল ফর ইট। ল্যাব ছিল ফিজিক্যালি চাইনাতে, ওহানে, কিন্তু ল্যাবের মালিক কারা ছিল, পয়সা কারা দিয়েছিল, রিসার্চার কারা ছিল, সেটাই। এবং 2015তেই জানা ছিল এটা। আর একটা আর্টিকেল, মার্কস বলেছিলেন হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি অ্যান্ড সেকেন্ড অ্যাজ ফার্স। পাশে চাইনা আছে। 2002তে আপনার যা যা হয়েছে সবগুলো ওখানে হয়েছে। এমন একটি ওষুধ আপনি ব্যবহার করছেন না 2020-21-এ যেটা চায়নাতে 2002তে ইউজ হয়নি। রেমডেসিভির ইউজ হয়েছে, ডেক্সামেথাসোন ইউজ হয়েছে, প্লাজমা থেরাপি ইউজ হয়েছে। আপনি বলবেন কি প্রমাণ রয়েছে? এই আর্টিকেলটা বেরিয়েছিল 20 পাতা, 2005-এর আর্টিকেল। দুজন ইটালিয়ান বের করেছিলেন, কারেন্ট মলিকুলার মেডিসিন 2005। সার্স। শুধু তাই নয়, তারা বলেছেন দ্রুত ছড়িয়ে যাবে এবং তিনি বলেছিলেন যে ভ্যাকসিন বন্ধ হয়ে যাচ্ছে, কেন লোকে মনে করছে আর সার্স হবে না, কিন্তু সার্স ফিরে আসবে। এটা 2005-এর এই আর্টিকেলের 20 পাতার আর্টিকেলের শেষ 5টা লাইন পড়বেন। তারা এটাও বলেছিলেন যে এয়ার থেকে স্প্রেড করেছিল, দুজন ইন্ডিয়ানের হয়েছে। আমি পুরো ডাটাটা এর মধ্যে বের করেছি। কাদের? দুজন গুজরাতিদের হয়েছিল 2002-তে। তারা তখন গেছিল। 26টা দেশে হয়েছিল। আমরা শুয়েছিলাম, আমরা কোনো রিসার্চ করিনি। সার্চ ফিরে এসছে এবং সেখানে পড়বেন আপনার যা যা প্রশ্ন সবটা উত্তর পাওয়া গেছে। নতুন করে কারো মৃত্যুর দরকার ছিল না। 2002 আর্টিকেলটা ভালো করে পড়ুন, এমন কোনো সিমটম নেই যেটা ছিল না। লাং সাদা হয়ে যাওয়া, সিটি হয়ে যাওয়া, এরোজল থেরাপি, সব কিছু আছে। আমি ভারত সরকারকে বললাম কি বারণ আছে 2005-এর আর্টিকেল পড়তে 15 বছর আগে? আসলে সবাই লজ্জা পাচ্ছে। আর আমরা শিক্ষা পাইনি। ফলে ওয়াই পিপল আর স্টেইং ইন হাউসেস, তাদের হচ্ছে, তার কারণ হচ্ছে যে ভাইরাস থাকবে। কিছুদিনের পরে দেখবেন করোনা ভাইরাস নিজে থেকে মরে যাবে, যেরকমই হয়েছিল। ভাইরাস আপনার শরীরে সিম্বায়োসিস করে নেবে। কিন্তু আজকে দাঁড়িয়ে আমার জানা নেই যে মাস্ক পরে, ডিস্টেন্সিং করে কিভাবে ভাইরাসকে আটকানো যায়। এই ধ্রুব সত্যটা আমি অ্যাডমিট করতে কোনো লজ্জা নেই এবং আমার মনে হয় পৃথিবী কারোই জানা নেই। ভাইরাসকে আমি বক্সাবন্দি করতে পারবো না, কেন ভাইরাস এতটাই ছোট যে সাধারণ মাইক্রোস্কোপের তলায়ও দেখতে পারবেন। ফলে মাস্ক লাগাবেন কি লাগাবেন না, ডিস্টেন্সিং মেনটেন করবেন কি করবেন না। উনি চলে গেছেন প্রশ্ন করে। আমার মনে হয় উত্তরটা আগে দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আজকাল আমার মনে হয় যে আমি মাস্কের বিরুদ্ধে কোনো প্রচার করছি না, কিন্তু কোথায় মাস্ক লাগাবেন না এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দিয়ে আমি লিখে নিয়েছি। 5 বছরের ছোট বাচ্চাকে মাস্ক লাগাবেন না, এমন কাউকে মাস্ক লাগাবেন না যার নিঃশ্বাস কষ্ট হলে মাস্কটা খুলে দিতে পারেন, অর্থাৎ মেন্টালি হ্যান্ডিক্যাপ বাচ্চাদের লাগাবেন না, বৃদ্ধদের লাগাবেন না যাদের মাস্ক খুলতে পারে না। আর মাস্ক লাগিয়ে যদি আপনি নিঃশ্বাস নেন
তাহলে ভাইরাসও সে নিঃশ্বাসে যেতে পারে। কিন্তু সাধারণ বুদ্ধি বলে এই যে জানলাগুলো খুলে দিলাম, বাতাসটাকে ফ্লো করতে দিলাম, তাতে কিন্তু ভাইরাস হয়। কেন? ভাইরাসের যে সাইজ, ওজন, নদীর জল যদি কারেন্ট হয় সে জলটা খাওয়ার জন্য উপযুক্ত, পুকুরের জল স্ট্যাগনেট করে। আমি একটা কথা বলেছিলাম, নেচার শিখিয়েছে কি কি শিখিয়েছে? স্ট্যাগনেশন অফ এয়ার, স্ট্যাগনেশন অফ ওয়াটার, স্ট্যাগনেশন অফ আইডিয়াস ইজ ডেঞ্জারাস। শ্রমিক এখানে বিড়ি খাচ্ছে, কোনো অসুবিধা নেই, যদি এয়ারের কারেন্ট হয় ধোঁয়া চলে যাবে। যদি এটা যদি বন্ধ ঘরে হয় তাহলে আমার আপত্তি আছে, কেন সেটা আবার এসি ঘরে আরও করোনা ছড়িয়ে পড়বে, কারণ যে বাতাসটা নিচ্ছে সেটাই ঠান্ডা করে সার্কুলেট করছে। প্লেনে বেশি হয়েছে, সরকার হচ্ছে সব ট্রেনকে এসি করে দিচ্ছে। আমি আজকাল এসি ট্রেনে চলি না, আগেও চলতাম না পয়সার কারণে, এখন তো একদমই যাই না। তার থেকে প্যাসেঞ্জার ট্রেনে যাবেন, জানলাগুলো খুলে দেবেন, একটু ঠান্ডা লাগবে, কিন্তু ওই বাতাসের ব্রিজে করোনা ভাইরাস উড়ে যাবে, এইটুকু বিজ্ঞান আমার জানা আছে। এখানে যদি হল ঘরে আমাকে মিটিং করতে হতো, আমি বড় একটা পেডেস্টাল পাখা লাগিয়ে দিতাম বিয়ে বাড়ির মতো, একটা এক্সস্ট ফ্যান লাগিয়ে দিন। ছোট্ট বাড়িতে যেখানে লোকের সঙ্গে লোকের মিলন আছে সেটাকে আলাদা কি করে করা যাবে? ওয়াই আর ইউ টর্চারিং পিপল? কটা ঘর আছে, আর যারা আলাদা ঘরে ছিল তাদের কি হয়নি? তারা কি পেরেছে? এই পার্টিকুলার ভাইরাস বাড়ির একজন হলে আনলেস এন্ড আনটিল প্রুভেন আদারওয়াইজ সবাইকে ধরে নেবেন সবাই পজিটিভ। আপনার আরটিপিসিআর রিপোর্ট, ঠিকই উনি প্রশ্ন বলেছেন, ইজ নট এ গোল্ড স্ট্যান্ডার্ড। হোয়াট ইজ আরটিপিসিআর? আমি মরে গেলে আমার শরীরে 1000 টুকরো হলে আমার একটা পা কেউ পেয়েছে, এটা অরুণ সিংয়ের পা কিনা, বলে ওটাকে একটু বড় করে দেখো, কিন্তু গোটা অরুণ সিংকে তো দেখতে পাচ্ছি না। গোটা অরুণ সিংকে দেখতে গেলে কি হবে? জিনোম সিকোয়েন্সিং করতে হবে। ভাইরাসে 30,000 আছে পার্ট, 30,000-এর মধ্যে 100টা পার্ট, 1000 পার্ট আমরা আরটিপিসিআরে দেখি। আমি করেছি সিকোয়েন্সিং, তার জন্য ইউকে স্ট্রেন আগস্ট মাসে আমি ইন্ডিয়াতে বসে পেয়েছি, মাদের দুধে পেয়েছি, অ্যামনিওটিক ফ্লুইডে পেয়েছি। পাবলিশ করতে দেওয়া হলো না, কেন গভর্নমেন্টের তখন আপত্তি ছিল যে এটা তাহলে প্রমাণ হয়ে যাবে এটা ইন্ডিয়ান স্ট্রেন, নট ইউকে স্ট্রেন, N501YV1। এমনি মারা গেলেও এর মধ্যে সব পেশেন্টের তথ্য আছে যারা যারা ইউকে স্ট্রেন দিয়ে এফেক্টেড হচ্ছে। আমি দেখেছি ইউকে স্ট্রেন দিয়ে মৃত্যু বেশি হয়নি, ছড়িয়েছে বেশি। তাহলে আরটিপিসিআর দিয়ে আমরা কি করছি? আরটিপিসিআর ক্যান বি নেগেটিভ, অনেক পেশেন্ট আছে। আমি একই কোম্পানির যদি আরটিপিসিআর চেঞ্জ করে দিই তাহলে হয়ে যাবে। ফলে আজকে প্রথম কথাটা বলতে চাই, আনলেস এন্ড আনটিল প্রুভেন আদারওয়াইজ, টেক ইট ফর গ্রান্টেড all people are corona positive if they have symptoms. ধরুন আমি আজকে আপনাকে বলছি যে আপনার শরীরে আমি জোর করে 100টা করোনা ভাইরাস ঢুকিয়ে দিলাম, জোর করে ঢোকালাম, যেরকম হচ্ছে ভগৎ সিং এর বন্ধু যিনি জেলে অনশন করেছিলেন, ওরা পাইপ ঢুকিয়ে জোর করে কাকে ঢুকিয়েছিল, মারা গেলেন যতীন দাস। সেরকম জোর করে একটা পাইপ লাগিয়ে আমি সব রেড ব্রিগেডের লোককে ভাইরাস ঢুকিয়ে দিলাম। এবার সেই ভাইরাস গিয়ে প্রথম ধাক্কা খেলো এই ধরুন আপনার লাংয়ের সেল, এই ঘরটা, এবার দরজার বাইরে আছে ভাইরাস, করোনা ভাইরাস মুকুটের কতগুলো স্পাইকস আছে, সে ঠোকা মারছে, দেওয়ালে ঠোকা মারলে তো ঢুকতে পারবে না, তাকে ঢুকতে গেলে কিভাবে ঢুকতে হবে? একটা দরজায় ঢুকতে হবে। সেই দরজার নাম হচ্ছে, আমরা মেডিকেল সায়েন্সে বলি ACE2, অত কঠিন নাম মনে রাখতে হবে না।
একটা সেলের দরজা আছে, সেই দরজা দিয়ে সে ঢুকবে, সে দরজা দিয়ে ঢুকতে পারে, এটাকে AC2 রিসেপ্টর বলা। তারপরেও ঢুকতে পারছে না। কেন পারছে না? অনেক দিন ধরে লোকে ভেবেছিল রাশিয়ার কমিউনিস্ট পার্টিকে ভেঙে দেবে, ভাঙতে পারছিল না। কবে ভাঙলো? ঘরের যখন বিভীষণ তৈরি হয়ে যাবে। তাই আপনার সেলের ভেতরে আরেকটা জিন আছে যার কাজটি ছিল সেলের চারপাশে পরিষ্কার রাখা। যাদের আপনি গ্রুপ ডি স্টাফ বলেন, আর আমি বলি গ্রুপ ডি স্টাফকে আমি গ্রুপ ডি স্টাফ বলি না, কি বলি জানেন? এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট। তারা এনভায়রনমেন্টটাকে পরিষ্কার রাখে। এই এনভায়রনমেন্ট স্পেশালিস্ট TMPRSS2 বেরিয়ে আসে, গিয়ে করোনাকে কানে কানে বলে তুমি ঢুকতে পারবে না, ওই তোমার যে স্পাইক আছে তাকে আমি একটু কেটে দিচ্ছি, তারপরে তুমি দরজা দিয়ে ঢুকতে পারবে। যদি কারো প্রোস্টেটিক ক্যান্সার হয় তাহলে TMPRSS2 বেশি হয়। তাহলে একজন বিখ্যাত অ্যাক্টর মারা গেলেন কোভিডে, তার কিন্তু প্রোস্টেটিক ক্যান্সার ছিল, তাদের কিন্তু TMPRSS2 বেশি থাকে। ফলে সে ডেকে নিয়ে করোনাকে ঢুকিয়ে দিল। এবার করোনা আপনাদের রেড ব্রিগেডের সকলের লাঙে ঢুকে গেছে। হ্যাঁ, কি হবে? ধরুন আজকে আমি ঢুকিয়ে দিয়েছি, সেলে ঢুকে গেছে, আপনার TMPRSS2 বিভীষণ ঢুকিয়ে দিয়েছে। এবার আপনার কি হবে? কি হবে? আরে তাড়াতাড়ি বলুন না রে, সারা রাত বসতে হবে। আমি লম্বা লেকচার দিতে অভ্যস্ত। 12 ঘন্টা আমি ছাত্র পড়িয়েছি 5 দিন টানা, 12 আওয়ার্স। বলে সে হ্যাঁ, মানে করোনা মানে তো করোনা। বলুন। না না, সেটা করতে যাব কেন? এরা না জানলে পড়াবো না, জানলে পড়াতে হবে। ঠিক আছে, বলো। কালকে আবার ফ্লাইট ধরতে হবে, ফলে আমার এমনিও বেরোতে হবে। হ্যাঁ, চট করে বল, কি হবে? ভাইরাস ঢুকিয়ে দিয়েছি জোর করে। আরে ব্রেইনটা তো ইউজ করুন, কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার। আমি কথা দিচ্ছি, আপনি টেরও পাবেন না ভাইরাস ঢুকেছে। ভাইরাস কি এত বোকা? সৃষ্টিকর্তা সৃষ্টিকে ঢুকিয়েছে, কোনো আওয়াজ না করে চুপচাপ ঢুকে যাও। মশা কেন আপনাকে কামড় দেয় কোনোদিন জানেন? তার কি খুব ভালো লাগে যে একটু মশা কামড় দিয়ে একটু এই শ্রমিক দেখে একটু ভালো করে কামড় দিই, এরকম কিছু আছে নাকি? কেন মশা কামড় দেয়? হ্যাঁ হ্যাঁ, মেল মস্কিটো বাইট করে না, ফিমেল মস্কিটো বাইট করে। যে রক্ত দিয়ে সে সন্তানকে জন্ম দেবে, এটাই হচ্ছে বিজ্ঞান। কালাজার মেল স্যান্ডফ্লাই বাইট করে না, ফিমেল করে। তাহলে মস্কিটো দিয়ে কি ম্যালেরিয়া হয়? আরে বেচারা মস্কিটো কি চাইছে আপনি মরে যান? তাহলে কার সে রক্ত খাবে? তাহলে তার বাচ্চা কাচ্চা কি করে হবে? সে চাইছে না। আপনার শরীরে 5 লিটার রক্ত আছে, আর মস্কিটো যেভাবে রক্ত বের করে কোনো প্যাথোলজিস্ট সেভাবে রক্ত বের করতে পারে না। ওর সিরিঞ্জটা এত সুন্দর, আপনি টেরই পান না কবে সে আপনার ভেনকে পাংচার করে রক্ত বের করে নিয়েছে। আমি বলেছি যে বিজ্ঞানীরা রিসার্চ করে, অলরেডি একটা রিসার্চ চলছে যে মশা কি করে কোন সিরিঞ্জে রক্ত বের করে, ওইরকম একটা সিরিঞ্জ আবিষ্কার করলে কোনো বাচ্চার কষ্ট হবে না রক্ত দিতে গিয়ে। মশা ম্যালেরিয়া করে না। আপনার ম্যালেরিয়া ছিল, আপনার সে বেচারা রক্ত নিল তার বাচ্চার জন্য। আরেকটু রক্ত দরকার, শ্রমিকদাকে কামড়ালো, ওনার ম্যালেরিয়ার প্যারাসাইটটা ওনাকে দিয়ে দেওয়া। এই হচ্ছে মশার কাজ। স্প্রেড করে, ও চায় না। যদি ম্যালেরিয়া পেশেন্ট না হতো তাহলে মশার কামড় দিয়ে ম্যালেরিয়া হতো না। আমরা কি করলাম? ম্যালেরিয়া মশাকেই মেরে দাও।
অদ্ভুত বৃষ্টি। আমরা ম্যালেরিয়ার কারণটাকে অ্যাড্রেস করিনি, প্লাজমোডিয়াম ওয়াইভেক্সকে অ্যাড্রেস করিনি। আমরা মশা মারতে গেলাম, বড় বড় কামান দাগলাম, বড় বড় পণ্ডিতরা হলো। আমার আজকাল প্রশ্ন করে পাবলিক হেলথে, কোথায় এসে মশা? প্লেনে উঠেও তো মশা পাই। পৃথিবীর কোনো জায়গায় আছে কি মশা নেই? WHO বলে এটা, আপনাদের ওটাই হয়েছে, করোনা কোথায় যাবে না। আরে সব জায়গায় করোনা যাবে। আপনি করোনাকে ভয় কাটছেন না করোনার মৃত্যুকে ভয় পাচ্ছেন? কোনটা আপনি ভয় পাচ্ছেন? সত্যি কথা বলুন। করোনার মৃত্যুকে, সেটা আমি বাঁচাতে পারব, তার চিকিৎসা আমার কাছে আছে, তার পাবলিক হেলথ আছে। করোনা আপনার হবে না, হোম মিনিস্টারও পারেননি। অত বড় দুর্গে থাকেন, অত কিছু করেন। আমি বলছি যখন পাবলিক মিটিং করতেন না, একদম চুপচাপ ছিলেন, তখনও তার ইয়ে হয় না। আমি জানি না আপনি কটা ঘর দেখেছেন তার আছে হোম মিনিস্টারের। হোম মিনিস্টার আর প্রাইম মিনিস্টারের কটা ঘর আছে? তাহলে একটা আইল্যান্ডে চলে যান। এই মুহূর্তে বম্বের কিছু ডায়মন্ড মার্চেন্টস আছে, তারা গুজরাতে একটা আইল্যান্ডে থাকে, কাউকে ঢুকতে দেয় না। কিন্তু সেটা ম্যাটার অফ টাইম, তাদেরও হবে। তখন বলবে নতুন ওয়েভ এসছে, নতুন ওয়েভ আসেনি। আসলে আন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি আমাকে এই আমার লেকচার শোনার পরে সহজ কথাটা জিজ্ঞেস করেছিলেন, তার মানে লকডাউন করে কি আমি করোনাকে বাড়াচ্ছি? আমি বললাম একদম ঠিক। আপনি চান করোনা 5 বছরের প্রোগ্রাম হোক, আরও লকডাউন করুন, 5 বছর ধরে টানবে। কিন্তু করোনার মৃত্যুকে আমি আটকাতে পারি, করোনাতে আইসিইউ ভর্তি হবে না সেটাকে আমি আটকাতে পারি। সেটাই রেড ব্রিগেডের কাজ। কখন তাকে কিভাবে ট্রিট করব সেটা কিন্তু আপনাদের যদি নলেজ থাকে, সেটা আপনি আপনাদের এলাকাতে বলতে পারবেন যে আমাদের নলেজ আছে যে আপনাকে আইসিইউতে যেতে দেব। প্রথম সত্যটা কি? 100 জনের মধ্যে 80 জনের কোনো জ্বরও হবে না। তাহলে ভাইরাস যদি জ্বর না করে তাহলে জ্বর হয় কেন? লাং ড্যামেজ কে করছে? সাইটোকাইন। সাইটোকাইন কে প্রডিউস করছে? আপনার নিজের শরীর। নীলরতন সরকার যখন রবীন্দ্রনাথের অপারেশন হচ্ছে তখন বলছেন ললিত বন্দ্যোপাধ্যায়, প্রথম FRCS সার্জন, আরজি করের তখন প্রফেসর, তিনি বলছেন এই অপারেশন তো আমি হামেশা করেছি। ডুবাননি, বুদ্ধি ডুবিয়েছে, ব্রেন ডুবিয়েছে, উনি ডোবাননি। এ দেখছেন কি করে আমরা, এটা সত্যের সন্ধানের সব থেকে বড় ভুল, চট করে আমরা কনক্লুশনে আসি না, আসবেন না। ললিত বন্দ্যোপাধ্যায় ঠিক করেননি তার সার্জারি হবে, ঠিক করেছিলেন BC রায়। একজন মানুষ বলেছিলেন, বারে বারে একটাই কথা বলছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনারা জানেন কি করতে হবে। রোগটা আপনারা জানেন, রুগীকে চেনে না। রুগী হচ্ছেন রবীন্দ্রনাথ। BC রায় বলছেন, কবে থেকে রুগীর কথা শুনে আমরা রোগের চিকিৎসা করব? আজকে আপনাদের বলে যাচ্ছি, করোনা আরেকবার শিখিয়ে দিয়েছে, রোগ নয়, রুগীর চিকিৎসা করুন। মানেটা কি? আমি যদি কলেরা ব্যাসিলাই আপনাদের প্রত্যেক শরীরে ঢোকাই, আমি যদি করোনা ভাইরাস ঢোকাই, আমি যদি টিবি ঢোকাই, আপনার শরীরে কতটা ডিজিজ হবে নির্ভর করবে সে জীবাণুর ওপরে নয়, জীবাণুর সঙ্গে আপনার শরীরের ইন্টারাকশন, সেটাই রোগ প্রস্তুত করে। বোঝা গেল? অর্থাৎ কারো জ্বর হচ্ছে না, কেউ টেরই পাচ্ছে না আমার হয়েছে, কেউ আর আইসিইউতে গিয়ে মারা যাচ্ছে,
কেউ ঘরের মধ্যে লুকিয়ে আছেন, তা সত্ত্বেও তার হয়ে যাচ্ছে। কেউ বাইরে ঘুরছেন, কথাটা জানতে হবে। সাইটোকাইনস ইজ প্রডিউসড বাই ইউ, নট বাই করোনা ভাইরাস। করোনা ভাইরাস কি করেছে? এই ফোনটা এই গ্লাসের ওপরে ছিল, করোনা ভাইরাস তুলে এই ফোনটাকে এখানে রেখে দিল, এর বেশি কিছু করেন। এই গ্লাসের মধ্যে কি আছে সেটা আপনার বিষয়। আপনার সেলের ভেতরে কি আছে? আপনি ডায়াবেটিসের পেশেন্ট হলে বেশি করে মেটেরিয়াল আছে, অনেক দিন বেশি বেরোবে। আপনার বেশি বয়স হলে বেশি মেটেরিয়াল আছে। আপনার কম বয়স কিন্তু আপনার লাইফস্টাইল খুব খারাপ, অনেক সাইটোকাইন যুক্ত হয়ে আছে, বেশি বেরোবে। সাইটোকাইন্স কতদিন বেরোবে, কবে বেরোবে, এটা কিন্তু আপনি ঠিক করেন। এই সাধারণ সত্যটা আমি নিজের উপরে পরীক্ষা করে, আমি প্রত্যেক দিন আমার সাইটোকাইন স্টাডি করতাম, ওষুধ বন্ধ করতাম আর ওষুধ নিতাম। হ্যাঁ, একবার খুব ডেঞ্জারাস হয়েছিল, সেদিন থেকে বুঝেছিলাম। আমার হেলথ সেক্রেটারি ইউনিয়ন আমাকে লিখছেন, তুমি সাইকেল চালাও। আমি যে এইমসে পড়াতে যাই, ওখানে এত গাড়ি আসে যে রোজ দিন মারপিট হয়, প্রফেসরের গাড়ি কোথায় থাকবে, ছাত্রর গাড়ি কোথায় থাকবে। তা আমি ঠিক করলাম এখানে সাইকেল চালিয়ে যদি আসি তাহলে অন্তত কিছু চেঞ্জ হবে। এখনও চেঞ্জ হয়নি, একমাত্র আমি আমার সাইকেলই চালাই। তার একটা লাভ হয়েছে যে ওই ক্যাম্পাসে যত গার্ড আছে সবাই আমাকে চিনে ফেলেছে, কেন গার্ড ছাড়া সাইকেল আমি চালাই, আর কেউ চালায় না। তা আমাকে উনি লিখছেন, আপনি এত বেশি সাইকেল চালাতেন তাই আপনার এই সমস্যাটা হয়েছে। তথ্যটাকে কি করে বিকৃতি হতে পারে? তাহলে এটা প্রথম কথাটা জেনে নিন, কার কত সাইটোকাইন। রেড ব্রিগেড কি বলতে পারে যে আমি এখানে বসে বলে দেব, 100% বলে দেব কে আইসিইউতে যাবে, কে আইসিইউতে মরবে, কার চিকিৎসা লাগবে না, প্রথম দিনই বলে দেব। আপনারা সবাই জানেন প্রথম 5 থেকে 6 দিন কিচ্ছু হয় না, 6 থেকে 13 দিন তার খুব খারাপ হয় রোগী, আবার ঠিক 14 দিনে ইমপ্রুভমেন্ট আসে। আমার কাছে অন্তত কয়েক হাজার পেশেন্টের মানে ডাটা আছে। তার মানেটা কি? আমি কি ডে 1-এ বলে দিতে পারবো যে শ্রমিকের হলে কিছু হবে না আর ওনার হলে হবে? বলে দিতে পারি। যদি শ্রমিক লাহিড়ী এমপি হতেন তাহলে আমি জোর করে ওনাকে এমপি ল্যাডে এখানে একটা ল্যাব বানাতাম, আমি সমস্ত সাইটোকাইন করে প্রথম দিন প্রেডিক্ট করে দিতাম। কেন? ভাইরাস ডাজন্ট কিল ইউ, সাইটোকাইন্স কিল ইউ। তাহলে আইভারমেকটিন দিন, ডক্স দিন, এজিথ্রোমাইসিন দিন, কোনোটাই হচ্ছে যে ভাইরাসকে মারতে পারে, সাইটোকাইনকে মারতে পারে। আমাদের মন্ত্রণালয়ে ডিবেট হলো ভাইরাস লোড যদি বেশি হয় তাহলে তাড়াতাড়ি মরে যাবে। সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হায়দ্রাবাদ থেকে বিখ্যাত পেপার বেরোলো, যাদের ভাইরাল লোড কম তারা আইসিইউতে চলে গেলেন, যাদের ভাইরাল লোড বেশি তাদের কিছুই হলো না। তাই তো তথ্য। আপনার জ্বর হয় মানেটা কি? সাইটোকাইন। সাইটোকাইন মানেটা কি? সেলের কেমিক্যাল। কি করে নীলরতন বুঝেছিলেন যে রবীন্দ্রনাথ মারা যাবে? আর কি করে বিসি রায় বুঝেছিলেন যে এটা? কি ভুল করেছিলেন ললিত বন্দ্যোপাধ্যায়? রবীন্দ্রনাথ নিজেই বুঝেছিলেন উনি মারা যাবেন। যদি বিশ্বাস না হয়, ললিত বন্দ্যোপাধ্যায়কে উনি জিজ্ঞেস করছেন, তার বাড়িতেই অপারেশন থিয়েটার তৈরি হয়েছে জোড়াসাঁকোতে, যে তোমরা তো বললে একটা ছোট অপারেশন, তাহলে এত সব সরঞ্জাম করছো কেন? বললেন সাবধানতার কোনো মার নেই। রবীন্দ্রনাথ আস্তে করে বললেন, মারের কোনো সাবধানতা নেই।
এবং সেখানেই বসে উনি তার শেষ কবিতাটা লিখেছেন, পড়ে নেবেন, বোঝা যাবে রবীন্দ্রনাথের বুঝেছিলেন। রবীন্দ্রনাথ আর নীলরতন সরকার একই বছরে জন্মেছিলেন। নীলরতন সরকার বিদেশে তার ট্রেনিং হয়নি। স্বাধীনতার আগে একটাই মেডিকেল স্কুল ছিল, বাকি সব কলেজ ছিল, সেটি ছিল নীলরতন ক্যাম্বেল। ক্যাম্বেলে সমস্ত ইনফেকশাস ডিজিজ রাখা হতো, কেন গরিব মানুষের চিকিৎসা হতো ক্যাম্বেলের, সাহেবদের ট্রিটমেন্ট হতো পিজি হাসপাতালে। সেকেন্ড ডিগ্রি হিন্দু সাহেব যাদের আমি বলি, একটু শিক্ষিত, একটু উচ্চ বর্ণের, তাদের হতো মেডিকেল কলেজ। আর তারপরে যারা থেকে গেল তাদের নীলরতনে। সৌভাগ্য আমি নীলরতনে পড়েছি, এবং নীলরতনেই আইডি হসপিটাল ছিল, মেডিকেল কলেজে আইডি হসপিটাল ছিল। কলেরা রিসার্চ নীলরতনে হয়েছে, মেডিকেল কলেজে হয়নি। কালাজারের রিসার্চ নীলরতনে হয়েছে। সেই কি বুঝেছিলেন? বুঝেছিলেন যে অপারেশন সফলভাবে করা যায়, কিন্তু অপারেশনের পরে যে সেলগুলো ইনজিয়ার্ড হচ্ছে, যে সেলগুলো কেমিক্যালস বের করবে, সেটাকে রবীন্দ্রনাথ নিতে পারবেন? আজকে দিনেও দাঁড়িয়ে জাস্ট দুটো কথা ডালবেন গুগল সার্চে, সাইটোকাইনস অ্যান্ড সার্জারি। সাকসেসফুল সার্জারির পরে মৃত্যু হয়, সার্জনের কোনো দোষ নেই। যে কেমিক্যালসগুলো রিলিজ হয়, সেই রিলিজ মাল্টিপল অর্গান ড্যামেজ করে, সেটাও সাইটোকাইন। ভুলে যান করোনা, চিকেনগুনিয়া হয়েছিল, হয়েছে চলে গেছে, হাঁটুর ব্যথা অনেক দিন পর্যন্ত থেকেছে। সে সমস্ত হাঁটুর ব্যথা যাদের আপনি সাইটোকাইন করাবেন, সকলের সাইটোকাইন বেশি ছিল। সাইটোকাইন হচ্ছে তাদের ভাষা যাদের আপনি দেখতে পারেন না। সেই IL-6 CRP ডি ডাইমার যদি বাড়ে প্রথম দিন থেকে, দ্বিতীয় দিন থেকে আমি জানবো যে এটা লাভ। আমি কি আপনাদের উত্তর দিতে পেরেছি? তাহলে আমি জানবো যে এই রোগীর আইসিইউতে যাবে। আরেকভাবে জানা যায়, সেটা রেড ব্রিগেডে জানতে পারে পরীক্ষা না করে। আমি কি বললাম? তাহলে তো আমার আসাই উচিত হয়নি, কেন শ্রমিক লাহিড়ী তো এখন এমপি নেই, ওনার হাতে তো কোনো টাকা নেই। উনি আমাকে এই আশ্বাসনও দিচ্ছেন না আমি সাইটোকাইনের ল্যাব এখানে তৈরি করে দেব। তাহলে আমি কার উপরে নির্ভর করছি? আপনাদের উপরে নির্ভর করছি। এটাই আমার শেষ কথা, এটাই প্রথম কথা। এত কিছু যা শুনেছেন ভুলে যেতে পারেন, এই কথাটাই রেড ব্রিগেডের লাগবে। আপনার 4টে যন্ত্র লাগবে, থার্মোমিটার, ব্লাড প্রেশার, পালস অক্সিমিটার, আর যদি 40-এর বেশি হয় গ্লুকোমিটার। প্রত্যেক কটা রেড ব্রিগেডের এটা শিখতে হবে। এলাকা এলাকা ভাগ করে দিন, এই 20টা ফ্যামিলি, এই 100টা ফ্যামিলি, অমুক লোক যাবে। কি প্রিকশন নেবেন? ঘর দরজা খোলা রাখবেন, পাখা চালিয়ে দিয়ে রোগীর সঙ্গে কথা বলবেন। করোনার ওজন এত বেশি নেই যে লোহার মতন ওখানে চিপকে থাকবে। আর যে করোনা ভাইরাসটা এই মাইক্রোফোনে থাকবে, সেটা দিয়ে আপনার হবে না। আমার স্ত্রীও এখনো আলু বাজার থেকে কিনে রোদে রাখেন। বিশ্বাসটাকে ভাঙানো খুব মুশকিল, বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে এটা। তার যুক্তিটা কি? আমি তো এখান দিয়ে সোয়াব দিয়ে ভাইরাস দেখাতে পেরেছি, আমি দেখাতে পেরেছি ব্রেস্ট মিল্কে ভাইরাস আছে, তা সত্ত্বেও প্রত্যেক নবজাত শিশুকে যার মায়ের করোনা হয়েছে আমি দুধ দিয়েছি। আমি গর্বিত যে গোটা ভারতবর্ষের গাইডলাইন চেঞ্জ হলো, আমেরিকান গাইডলাইন ফলো হয় না। কেউ সেটা মনে রাখবে না যে প্রত্যেকটা মা যদি কোভিড পজিটিভ হয়, তার বাচ্চা তার মায়ের সঙ্গে থাকে, মায়ের বাচ্চার দুধ খায়। এটা সিডিসি আমেরিকান গাইডলাইন নেই। শিখেছিলাম সত্যেন বোসের কাছে, সাহসের সঙ্গে বিজ্ঞানের চর্চা করতে হবে। আজকে ভারতবর্ষ
এবং পশ্চিমবঙ্গের সেক্রেটারি আমাকে 3 দিন আগে বলেছে আমি সময় পাচ্ছি না, চাইল্ড গাইডলাইন। আমি বললাম যেটা ভারতবর্ষের জন্য বানিয়েছি পাঠিয়ে দিচ্ছি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকার বলছে যে বাচ্চা জন্মালে, যে বাচ্চা সদ্য জন্মেছে কোভিড পজিটিভ হলে তাকে, আপনাদের এত বেশি ভয়? একটা নিউবর্নের ভয় নেই, যার জন্ম নিয়ে সুকান্তের বিখ্যাত কবিতা ছাড়পত্র। সে কোভিড পজিটিভ মায়ের স্তনপান করতে পারে, যে স্তনপানে আমি রিসার্চ করে দেখিয়েছি কোভিড ভাইরাস আছে। এইচআইভি হলেও, মায়ের ব্রেস্ট মিল্কে থাকলেও মিল্ক দিয়ে এইচআইভি ভাইরাস হয় না, এটা বোঝাতে কয়েক দশক লেগে গেল। কেন? মায়ের মিল্কে শুধু ভাইরাস থাকে না, ভাইরাস প্রতিরোধ করার ক্ষমতাও থাকে। এই বিজ্ঞানটা লোকে বুঝে যায়। নেচার এত নিষ্ঠুর নয় যে বাচ্চাটা জন্মেছে তাকে, সে তো মায়ের ভেতরেই ছিল। তার যদি কোভিড ছড়ানো, সে 100টা মায়ের এবং বাচ্চার গবেষণা করে, আমি পেপারটা ছাপতে পারলাম না কেন, আমি পেয়ে গেলাম ইউকে ভাইরাস। সেটা আমি পেলাম না, আমি জিন সিকোয়েন্সের জন্য ইনস্টিটিউট অফ জিনোমিক্সে পাঠাতাম, তারা পেয়ে গেল। তারপরে সেখান থেকে সাব রিসার্চ হয়ে সিডিসি সেন্টার ফর দিস, সেখানে তারাও বলে দিল। কিন্তু সবটাই রাখা হয়েছে, যেহেতু ওটা আমার প্রশ্ন ছিল না। আমার প্রশ্ন ছিল ভাইরাস কী করে মিউটেট করে মায়ের থেকে বাচ্চা। ফলে আপনাদের রেড ব্রিগেড সাইটোকাইন না করেও বলতে পারেন কোন মানুষটা যাবে, কি কি মনিটর করবেন। টেম্পারেচার, টেম্পারেচার মানে কি? জ্বর আছে না জ্বর নেই এটা নয়, যা জ্বর আসবে সেটা লিখতে হবে। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার বেশি আছে না কম আছে আমি জানতে চাইছি না, ব্লাড প্রেশার দিনে 4 বার লিখতে হবে। অক্সিজেন স্যাচুরেশন, শুয়ে অবস্থায় কত আছে, হার্ট রেট কত আছে, বাড়িতেই 6 মিনিট হাঁটার পরে কত আছে, 3-এর বেশি ড্রপ করছে কিনা, তার ব্লাড সুগার কত আছে। আর সহজতম উপায়, যেটা আমি সব থেকে ভালো উত্তর পাই, সব ডাক্তাররা শিখেছেন, রাউন্ড দিলে একটা কথা জিজ্ঞেস করতেন, কেমন আছেন। কোনোদিন পেশেন্ট হিসাবে ভর্তি হয়েছেন? ডাক্তাররা কিন্তু রাউন্ড দিতে একটা প্রশ্ন করে, কেমন আছেন। কেন এই প্রশ্নটা করে? তার তো অক্সিজেন স্যাচুরেশন আছে, নার্স তার ব্লাড প্রেশার মনিটর করেছে, তার সমস্ত রিপোর্ট তিনি দেখতে পারেন। কেমন আছেন কেন জিজ্ঞেস করেন? এটা কি কোনো বৈজ্ঞানিক কারণ, না আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য? কেন কোনো রিপোর্টই এমন কিছু ধরতে পারে না যেটা আপনি ধরতে পারেন। রবীন্দ্রনাথও বুঝেছিলেন আমি মৃত্যুর মুখে আছি, শেষ কবিতা পড়বেন জানতে পারবেন। যে কোনো লোক অসুস্থ হওয়ার আগে জানতে পারে যে আমি এরপরে খুবই অসুস্থ। অনেক সময় তারা বলে আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না, কিন্তু আমি ভালো নেই। আপনি দেখছেন তার ব্লাড প্রেশার ঠিক আছে, টেম্পারেচার ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি ভালো নেই। আমি ওই স্কোরিং সিস্টেমটা শুরু করেছি। তাকে বলুন 10-এ আজকে আপনি কত দেবেন। যদি একদম সুস্থ থাকেন 10-এ 10 দেবেন। সকাল বিকেল যদি এই স্কোরটা, একটা অশিক্ষিত লোককেও যদি জিজ্ঞেস করেন, অবশ্য কেউ অশিক্ষিত নয়, তাহলে সে বলতে পারবে আমার স্কোর কত। যদি স্কোর কমছে তাহলে আমরা কি দেখি? আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, ম্যাডাম আপনার নাম কি? হ্যাঁ, আপনি আমার প্রশ্ন করেছিলেন কি দেখে বুঝবো। ধরুন আজকে লেফট ফ্রন্টের 0 ভোট, 0 MLA, তো তাহলে এটা দেখে কি আমি বুঝবো যে লেফট শেষ হয়ে গেছে? কি দেখে বুঝবো? কোনো কাট অফ ভ্যালু দিয়ে বোঝা যায় না। এটা সেকেন্ড ভুল আপনারা করেন বিজ্ঞানে, এটা প্যাটার্ন দেখতে হয়। হোয়াট ইজ প্যাটার্ন? যখন আপনি 300 সিট পেতেন, 250 সিট পেতেন, তখন কেমন ছিল? এই প্যাটার্নটা স্টাডি করলে অনেক আগে থেকে প্রেডিক্ট করা যায়। বিজ্ঞানীরা প্যাটার্ন স্টাডি করে।
আমার কথা বুঝতে পারছেন? ব্যুরোক্র্যাটরা প্যাটার্ন স্টাডি করে। একজন ব্যুরোক্র্যাট আমাকে বলছেন, চন্দ্রবাবু নাইডুর আমি অ্যাডভাইজার ছিলাম, আমাকে বলছে আপনি যে ওনাকে লেখা পড়তে দিয়েছেন 12 সাইজে দেবেন না, 14 সাইজে দেবেন। আমি বললাম কেন? বলেন 14 সাইজ দিলে চশমা খুলবেন না, 12 সাইজ দিলে চশমা খুলবেন, আর চশমা খুললে তার একটা ইরিটেশন হয়, ভালো করে পড়বেন না। আমি জোর করে ওটা 12 সাইজ দিলাম, ঠিক তাই হলো। তারপরে আমি তাড়াতাড়ি বললাম আমি আপনাকে পড়ে শুনিয়ে দিচ্ছি, চশমাটা নিয়ে আবার লেগে না। এই যে সূক্ষ্মতা, এটা হচ্ছে প্যাটার্ন। আপনাদের সকলের একটা প্যাটার্ন আছে, কথা বলার প্যাটার্ন, ভঙ্গি, সেরকম রোগেরও একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা যদি প্রত্যেক দিন আমার ভলেন্টিয়ার যদি নিয়ে আসে, আর সেই একটা আইটি সেল থাকলে, সেই আইটি সেল যদি সেই এক্সেল শিট তৈরি করে আপনাকে বলতে পারে যে কোথায়, কিন্তু সেটা আবার কাইন্ডলি লিখে নেবেন, আর কিছু বেশি বলবো না, এটাই আপনাদের কাজ। টেম্পারেচার, ব্লাড প্রেশার, এই দুটোতেই আপনাকে মাথা লাগাতে হবে না। ব্লাড প্রেশার আজকে ডিজিটাল আসে। অক্সিজেন স্যাচুরেশন অ্যান্ড হার্ট রেট, পালস রেট, শোয়া অবস্থায় বাড়িতে 6 মিনিট হেঁটে, শোয়া অবস্থায় আর 6 মিনিট হেঁটে, ঘড়ি দেখে বলবেন 6 মিনিট হেঁটে নিন। হাঁটলে স্যাচুরেশন কমে অনেক সময়, যদি 3-এর বেশি কমে একটা লাল কালি দিয়ে দেবেন। আরেকটা করবেন স্কোরিং, কেমন লাগছে। সে বলবে আমি আর কোভিড হয়নি, কেন আমার স্কোরিং করছেন, আমার আরটিপিসিআর নেগেটিভ। আপনি বলবেন আমি আরটিপিসিআর দেখতে আসিনি। এই মহামারীর সময় কারো যদি কোনো সর্দি কাশি জ্বর হয়, আনলেস এন্ড আনটিল প্রুভেন আদারওয়াইজ, ইট শুড বি টেকেন অ্যাজ কোভিড। এবং কোভিড একটাই আপনাদের কাজ, হচ্ছে মনিটরিং অফ দ্য ডাটা, কালেকশন অফ ডাটা, আর কিচ্ছু আমার দরকার নেই। 100 জনের মনিটরিং আসে, আমি তাদের চিনিও না, আমি মনিটরিং ডাটা করে বলতে পারি কে কখন অক্সিজেনে যাবে, কে কখন অক্সিজেন যাবে না, কার কী হবে। আপনারা বলতে পারবেন, কোনো নতুন বিজ্ঞান লাগে না। আমার কথাটা বোঝা যাচ্ছে? কিন্তু আমি যদি কাট অফ দিই, কাট অফ হচ্ছে একটা নাম্বার, নাম্বারে বড্ড অসুবিধা, নাম্বার প্যানিক সৃষ্টি করে। 96-এর কম হলে অক্সিজেন দিতে হবে না, আমি প্যাটার্ন দেখব। তার প্রথম দিন ছিল 95, দ্বিতীয় দিন 95, তৃতীয় দিন 95, ঠিক আছে, এবার 93 হলো, 92 হচ্ছে, আমি জানি যে এবারে স্টর্ম আসতে যাচ্ছে, ঝড় আসছে। গ্রামের দিকে ঝড় কি করে বোঝে জানেন? কোন দিকে সে তাকিয়ে বোঝে ঝড় আসছে? বৃষ্টি হবে কি করে বোঝেন? ওয়েদার রিপোর্ট দিয়ে। কি করে লোকে বোঝে বৃষ্টি হবে? পিঁপড়েকে দেখে। ফলে পিঁপড়ে অনেক আগে সেন্সিটিভ হয়ে যায় যে বৃষ্টি আসছে। আর আপনাদের যদি কোনো অ্যাস্থমা থাকে, আর বৃষ্টির মধ্যে সে অ্যাস্থমা যদি বেশি হয়, তার টান দিয়ে বুঝতে পারছি যে বৃষ্টি হবে। আমি তাদের বলি ওয়েদার ক্লক। কেন? বৃষ্টি হওয়ার আগে বাতাসে কিছু মোল্ড হয়, সেই মোল্ডে যাদের অ্যালার্জি হয় তাদের নিঃশ্বাস কষ্ট হয়। তাহলে এই আমি জানি যে 6 দিন কাছে আসে, আমার অক্সিজেন 6 দিনে লাগবে। লোকে আজকে কি করছে? একটু সর্দি জ্বালা হলো, ওটা আমার প্রত্যেক বছর হয়, ওটা কিছু করতে হবে না। তারপরে কি করে? 3-4 দিন চলে গেল, তারপরে আরটিপিসিআর রিপোর্ট আস্তে আস্তে আরও 3 দিন। একটা বিশ্বাস আমার হবে না, ভয়ে আমার হবে না। পাড়া লোকরা আজকাল সন্ত্রাস করছে, আপনার বাড়িতে কোভিড হয়েছে, আপনার বাড়ির জল আসবে না,
যেরকম এক সময় ব্রাহ্মণরা হচ্ছে যে এটাকে বন্ধ করুন। তাই যদি হতো তাহলে চাঁদনি চকের এলাকাতে প্রথম কোভিড হয়ে যেত। লকডাউন অবস্থার মধ্যে দিল্লির যে এলাকাতে লকডাউন হয়নি সেটা হচ্ছে চাঁদনি চক। এক একটা ঘরে 20 জন লোকে থাকে ধারাবি বস্তিতে, কেন হলো না? আমি বলেছিলাম টিবি কোথায় বেশি হয়? সব থেকে বেশি মাল্টি রেজিস্ট্যান্ট ড্রাগ টিবি কোথায় হয়? বম্বেতে হয়। কেন হয়? তার কারণ হচ্ছে একটা ছোট্ট ঘরে যদি 100 জন লোক থাকে, 20 জন যদি লোক থাকে, ক্যালকাটা জেলে মারা গেছিল অনেক লোক জানেন তো? লালবাজার থানায় দ্য ব্ল্যাক হোল যেটা বলা হয়, একসঙ্গে অনেকগুলো লোককে রেখে দেওয়া হয়েছিল, পরের দিন সবাই মৃত্যু। আপনার এখানে অক্সিজেন কমে যাবে। জানলা বাতাস না খুললে এই যে ঝড় হচ্ছে, আমি অভিনন্দন জানাচ্ছি। এর যে কারেন্টে আপনাদের ঘর স্যানিটাইজ হয়ে গেল, বাতাস চেঞ্জ হয়ে গেল। ঘর বন্ধ করলে, দরজা বন্ধ করলে করোনা ভাইরাসের লেভেল বাড়বে। আমি সেদিন বেঁচে থাকবো না, কিন্তু আমি জানি একদিন বিজ্ঞান আমার কথাটাকে প্রমাণ করবে। খুব সামান্য, কত ওজন আছে করোনা ভাইরাসের? পার্টিকেলের সাইজ কত? উইন্ড আসলে সে সাইজটা কি থাকে? কত প্রমাণ আপনার দরকার? এই যে চাষিরা বসে মিটিং করলো ওপেনলি, কোথায় থেকে করোনা সুপার স্প্রেডার শব্দটা আসলো? ইটালি চার্চ থেকে হলো। কোন ইটালি চার্চ? যেটা বন্ধ ছিল, এয়ার কন্ডিশন ছিল। চাইনার ডাবল ডেকার বাসে হয়েছে। কোন ডাবল ডেকার বাস? যেটা এয়ার কন্ডিশন ছিল। রুগী ছিল ওপরে, হয়ে গেল নিচে। কেন? একই বায়ু হচ্ছে। আমৃতে লোকের মৃত্যু হয়েছে। কিসের কারণে মৃত্যু হয়েছে? একজনও কি পুড়ে গেছে? আগুনে একজনও পড়েনি, ধোঁয়াতে। কোথায় দিয়ে ধোঁয়া গেল? আমরি একটা ভুল করলো। এই যে জানলাগুলো ছিল, আমরিতে যদি এই জানলাগুলো থাকতো, একটা লোকও মরতো না। 2খানা সরকার ছিল, কারো এটা প্রশ্ন ছিল না যে হাসপাতাল তৈরি করতে গেলে জানলা ছাড়া হাসপাতাল হতে পারে না। এটা প্রথম লিখেছিলেন ভারতবর্ষের জন্য, যিনি ভারতবর্ষে কোনোদিন আসেননি, একজন নার্স লিখেছিলেন, যিনি লেডি ডাফরিন হাসপাতাল তৈরি করার রূপরেখা করেছিলেন। তিনি ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি ছবি এঁকে বুঝিয়েছিলেন। উডবার্ন ওয়ার্ড, বড় বারান্দা ছিল, পেছনে বারান্দা ছিল। আমাদের বুদ্ধিজীবীরা বললেন এত বারান্দায় অনেকগুলো কেবিন করা যায়। হোটেলের মধ্যে, হাসপাতালের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। আমি আজকাল কোনো হোটেল ঘরে ঢুকলে প্রথম দেখি জানলা খোলা যায় কিনা। হ্যাঁ, বেশিরভাগ জানলা খোলা যায়। এই অ্যাপোলো কর্পোরেট হাসপাতাল ভেবেছে জানলা খুললে যদি আমার এসির বিলটা বেড়ে যায়, ওইটুকু মুনাফা করার জন্যে অতগুলো মানুষ মরল। কোন খবর কাগজে এই নিউজটা লিখেছিল? কে লিখেছিল? আমার কথাতে আপনাদের কিচ্ছু যায় আসে না, সব ভুলে যাবেন। এতক্ষণ একটা জিনিসই আপনাদের বোঝাবার চেষ্টা করছি, যা পড়ছেন, যা জানছেন, সেটা আপনি প্রশ্ন করছেন না, যে দেখছেন। ঠিকই তো বলেছেন, যে লোকটা বেরোয়নি, ভাইরাসকে আটকাতে পারবেন? চাঁদে গিয়ে থাকুন, আমেরিকা আটকাতে পেরেছে। কোন দেশ আটকাতে পেরেছে? লকডাউন করলো, এত কিছু করলো, আটকাতে পেরেছে? ফলে আমার জানা নেই করোনা ভাইরাস। কিন্তু করোনা হলে যদি মনিটরিং চার্ট, এবং আপনাদের মধ্যে যারা লিডার আছেন তাদের আমি বলবো যে এই মনিটরিং চার্টটা আমি পাঠিয়ে দেব আপনাদের কাছে। এতক্ষণ কিচ্ছু নেই, আমি 5 মিনিট বক্তৃতা দিয়ে চলে যেতাম।
শুধু বলে যেতাম মনিটরিং চার্টটা করবেন, কিন্তু সেটার মধ্যে বিজ্ঞান ছিল না। কেন করতে হবে সেটা আমি বোঝাবার চেষ্টা করলাম। করোনা হয়ে গেছে, সারিয়ে গেছি, আমি আরটিপিসিআর নেগেটিভ, কেন মরে যাচ্ছি, কেন মরছি? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলছে দেখেছো তো করোনা কত ভয়ানক, চলে গেও। তা আমি একজনকে বলেছিলাম, আচ্ছা এই যে এতগুলো বুদ্ধিজীবীরা কি ভাবছে, এই করোনা ভাইরাস ঢুকলো এই ঘরে, ঘরে কিছু ভাঙচুর করলো ডাকাতের মতন, ভাঙচুর করে বেরিয়ে গেল, এই করোনা কি? এবার যেটা ভাঙচুর হয়েছে, শ্রমিকরা এসে দেখলো কমিউনিস্ট পার্টি কটা চেয়ার ভেঙেছে, কটা টেবিল ভেঙেছে, ওগুলো আস্তে আস্তে রিপেয়ার করলো। এইটাই কি করোনা ভাইরাস? হ্যাঁ কি না? দেখুন, আপনাদের মধ্যে একজন যদি বুঝতে পারে বাকি সবাইকে বোঝাতে পারে। এটা কিন্তু করোনা ভাইরাস নয়। ভাইরাসটা ঢুকছে, ঘরে কিছু ভাঙচুর করছে, ভাইরাস নয়। ভাইরাস নিঃশব্দে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ভাঙচুর করেছে আপনাদের গার্ড, যারা মোটা মোটা গার্ড লাগিয়ে রেখেছিলেন, তারা মনে করেছে কে ঢুকেছে কে ঢুকেছে। তারা সব ভিড় করে এসে কামান দেখেছে, আপনার শরীর সে কামান দেখেছে, তাই কারো বেশি সাইটোকাইন হয়, কারো কম সাইটোকাইন হয়। এটা বোঝাতে গিয়ে আমি বলেছিলাম, একটা বাবার একটা ছেলের বা মেয়ের সঙ্গে তর্ক হচ্ছে। মেয়ে বলছে আমি অমুক লোককে বিয়ে করব, বাবা বলছে অন্য জাতিতে তুই কি করে বিয়ে করবি, আমি যে তোকে জন্ম দিয়েছি, পড়িয়েছি, খাইয়েছি, আই পজেস ইউ, ওই মারিয়া মন্টেসরির কথা। এবার তর্ক চলছে, বাবা বলছে থেমে যা, কিন্তু মেয়ে বা ছেলে চলে গেল তর্ক করে। এবার কি হচ্ছে, বাবার রাগ উঠছে, ছেলে মেয়ে নেই, রাগ উঠতে উঠতে তার ব্লাড প্রেশার বাড়লো, ব্লাড প্রেশার হয়ে স্ট্রোক হলো, স্ট্রোক হয়ে নার্সিংহোমে গেল, খবর কাগজ লিখলো ছেলের কারণে বাবার মৃত্যু। কিন্তু ধরুন বিজ্ঞানের 4 রকম বাবা হতে পারে। এক হচ্ছে, একটু সুকেন্দ্রিতা বলছেন, এক বাবা বলতে পারে, ধরুন শ্রমিক লাইরির বাবা, সে বললো ঠিক আছে ভাই, আমি আমার জামানায় আমি ঠিক করেছি কোথায় বিয়ে করব, তোর জামানায় তুই ঠিক কর। তাহলে আর কোনো সময় হলো না, তার ব্লাড প্রেশারও বাড়লো না। আরেক বাবার রাগ হলো, সে রাগ 8 ঘন্টা অবধি থাকলো, তাহলে 8 ঘন্টার জন্য সাইটোকাইন বাড়লো। কোনো বাবার হিন্দি সিনেমার মতন 6 মাস অবধি রাগ হতে পারে, তাহলে 6 মাস পর্যন্ত সাইটোকাইন। ছেলে বা মেয়ে চলে গেল, ছেলে মেয়ে হচ্ছে করোনা, সে রাগিয়ে বাবাকে চলে গেল, রাগ কতটা হবে সে তো বাবার উপরে নির্ভর করে, ছেলের উপরে নির্ভর নেই। এই যদি বোঝা যায় তাহলে সহজে বোঝা যায়। আমাকে প্রথম ফোন করেছিলেন কোনো পার্টি লিডার নয়, আজ থেকে 1 বছর আগে রাত্রেবেলা একজনের ফোন পেলাম, একজন ফিল্ম সিনেমা ডাইরেক্টর, তার নামও ভালো করে জানতাম না, কেন আমি বাংলা সিনেমা খুব একটা দেখি না। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমাকে সহজে 4টে কথায় বলুন কি করে আমি ভালো থাকতে পারি। সেই ফিল্ম ডিরেক্টরের নাম ছিল তরুণ মজুমদার। আমিও আপনার মতন গুগল সার্চ করে দেখলাম, আমি বললাম দেখুন 4টে কাজ করুন। 2020-র কথা বলছি, 21-এর নয়। প্রথম কথা, 80 জন লোকের কোনো জ্বরও হবে না। তারা যদি কালী ঠাকুরের প্রসাদ খান তাহলেও ভালো হবেন, আইভারমেকটিন খেলেও ভালো হবেন, এজিথ্রোমাইসিন খেলেও ভালো হবেন, ডক্টর অরুণ সিংয়ের ওষুধ খেলেও ভালো হবেন। আর ওই বৃন্দাবনের প্রসাদ বা হ্যাঁ না 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 ওই যে নতুন ওষুধ বেরিয়েছে না, ওই কি নাম, হ্যাঁ পতঞ্জলি, তার ওষুধ খেয়েও ভালো হবে না। কেন 80 জন ভালো থাকেন? এবার আমি বলবো না, আপনি বলবেন কেন ভালো থাকেন। তাদের সাইটোকাইন্স বেরোলো না, তাদের শরীর শ্রমিক লাহিড়ির মতন হয়েছে তো হয়েছে, কি হয়েছে,
হ্যাঁ ঠিক আছে, পুড়িয়ে দিল। আবার আমার মতন বাবা হলে আমার 3 মাস পর্যন্ত সাইটোকাইন বেরিয়েছে। ডাক্তার বলেছিল ওষুধ বন্ধ করতে, কিন্তু আমি জানি আমি রাগী মানুষ, আমার তো চলবে রাগ, চললো 3 মাস পর্যন্ত আমাকে ওষুধ খেতে। ফলে এই সাইটোকাইন করোনার নেগেটিভ হয়ে গেলেও আপনার লাং ড্যামেজ করে। তাহলে মনিটরিং কখন করবেন? করোনা হলে করবেন না করোনার পরেও করবেন? কি দুটো? অর্ধেক লোক মারা যাচ্ছে, তাদের করোনার ডেথ হিসাবে রেকর্ডও হচ্ছে না। কেন বলছে? ওটা তো করোনার কারণে মৃত্যু হয়নি। পোস্ট কোভিড ডেথ, there is no word called post covid. সাইটোকাইন বেরিয়েছে, এই প্লেটটা সরিয়ে দিয়েছিল করোনা, এরপরে আপনার গ্লাসে যা আছে আপনি ওটা খান, বুঝুন আপনার রাগ কত সেটা আপনি বুঝুন। অবশ্যই করা যায়। কবে শিখেছেন আপনি এই প্রশ্নটা করেছেন? আপনি তো ভাইরাস বিরুদ্ধে লড়ছেন। আপনি তো এতক্ষণ আপনি তো আমার বক্তব্যটাই বুঝলেন না। মশার বিরুদ্ধে লড়ছেন, প্লাজমোডিয়াম বিরুদ্ধে তো লড়ছেন না। কামান দাগছেন মশাকে মেরে দেবো, কামান দাগছেন ভাইরাসকে মেরে দেবো, করোনাকে মেরে দেবো। কোনোদিনই পারবেন না আপনি করতে। আপনি যত রেমেডিসির ইউজ করবেন তত মিউটেশন হবে, ইউজ করবেন তত মিউটেশন হবে। আরে করোনা কি বাঁচতে যায় না? আপনার পূর্বপুরুষ। আপনি ক্লোরোকুইন দিয়ে চেষ্টা করলেন প্লাজমোডিয়ামকে মারতে, ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট হয়ে গেল। আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে গেলেন, পেনিসিলিন আবিষ্কার করলেন, আজকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া এসে গেছে। টিবির চিকিৎসাটা আপনারা কেউ বুঝলেন না। টিবির চিকিৎসা, আমরা রোগ ঠিক করি না। কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার যদি বলে আমি ওনার রোগ সারিয়ে দিয়েছি, হি ইজ এ মিথ্যুক। রোগ সারিয়ে দেয় আপনার শরীর, আমি সাহায্য করি। এই কথাটাই বলেছিলেন বিখ্যাত ডাক্তার 300 বছর আগে, ফাদার অফ মডার্ন প্যাথোলজি। ইউ ক্যানট কিওর। যেদিন আপনার ইমিউন সিস্টেম ঠিক করে নেবে আপনি বাঁচবেন না, পৃথিবীর কোনো ডাক্তারই আপনাকে বাঁচাতে পারবে না। আমরা সাহায্য করি, স্টেরয়েড দিই। কেন? কেন আপনার শরীরে স্টেরয়েড বেরোতে আরম্ভ করে। আমি এটা জেনেছি। সকালবেলা আপনার স্টেরয়েডটা বেড়ে যাবে, কিছু করতে হবে না। যারা বলছেন 7 দিন স্টেরয়েড দেবেন না, হ্যাঁ দেবেন না, কিন্তু আপনার শরীরে স্টেরয়েড তো বেড়ে গেছে। এবার আপনার এমন বয়স হয়েছে যে শরীরে যতটা স্টেরয়েড দরকার সাইটোকাইনকে থামানো, ততটা স্টেরয়েড বেরোচ্ছে না। কি করবেন? আমি তার জন্য রাত্রেবেলা কোনোদিন স্টেরয়েড দিই না, রাত্রেবেলা কোনোদিন স্টেরয়েড দিই না। আজকে সকালবেলা সবাই ফ্রেশ ফিল করছেন, কেন? আর করোনা পেশেন্ট বলে আমি ফ্রেশ ফিল করছি না। কেন ফ্রেশ ফিল করছেন? কেন? আপনার স্টেরয়েড বেরোয়। যেদিন আপনার স্টেরয়েড বেরোবে না, করোনা বাদ দিয়ে দিন, আপনি এমনি মরে যাবেন। যাদের স্টেরয়েড বেরোয় না তাদের পকেটে একটা কার্ড থাকে, হঠাৎ আমি যদি অজ্ঞান হয়ে যাই ডায়াবেটিস পেশেন্টের মতন, আমাকে যেন ইঞ্জেকশন দেবেন স্টেরয়েডের। ফুটপাতে কেউ যদি পড়ে যায় তার পকেট থেকে বের করতে হয়, স্টেরয়েড দেবে। হ্যাঁ, তার কারণ হচ্ছে সকালবেলা স্টেরয়েড বেরোয়, এটাই আপনার সার্কেডিয়ান রিদম। যারা রাত জাগে তাদের সকালবেলা বেরোয় না, কিন্তু যারা রাত্রে ঘুমায় তাদের সকালবেলা স্টেরয়েড সিক্রেশন। যারা রাত্রিবেলায় বসে বসে ল্যাপটপ দেখেন, হোয়াটসঅ্যাপ দেখেন, তাদের আবার স্টেরয়েড কম বেরোয় মর্নিং। হ্যাঁ, ঘুম না হলে হবে না। ফলে ভয়ের জন্যে ঘুমটা চলে যায়। ফলে আপনার প্রশ্নটা মনিটরিং চার্ট, কজন মনিটরিং চার্ট করতে পারবেন আমাকে বলুন। আমি প্রথম বললাম টেম্পারেচার, না না, আর 4টে কথা বলেছি। প্রথম বলেছি জানলা দরজা খোলা রাখবেন। হ্যাঁ, কাকে? ওনাকে? না না, ও মাস্ক লাগিয়েছে।
আচ্ছা এবার চিনতে পেরেছি, এবার চিনতে পেরেছি। হ্যাঁ, আসলে মাস্ক শব্দটা খুব সঠিক। আমরা বলতাম মাস্কিং, অর্থাৎ কাউকে যদি না চেনার হয়, আগেকার দিনে ডাকাতদের দেখতেন, তারা ডাকাতি করার আগে মাস্ক লাগিয়ে নিত। হ্যাঁ হ্যাঁ, আমাদের ধারণা করোনা যাতে আমাদের চিনতে না পারে। যাকে আমার যেটুকু চাকরি আছে সেটাও যাবে যদি মাস্কের বিরুদ্ধে বলে। কিন্তু আমি ধরা পড়লে একটা কথা বলি, দিল্লিতে অনেকবার আমার গাড়িটাকে থামিয়েছে, অবশ্যই আমার একটা কার্ড আছে, উনি পার্লামেন্টের মেম্বার জানেন, যে ওই হলুদ কার্ড যেটা দিয়ে। তাই আমি বলি দাঁড়ান, আমার নিঃশ্বাসে কষ্ট হয়, আপনার ওখানে লেখা আছে নিঃশ্বাস কষ্ট হলে মাস্ক লাগাবেন না। তাই হলে আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, আমাকে চার্জ করুন, আমি আপনাকে পাল্টা চার্জ করব, আমাকে কষ্ট দিয়ে। হ্যাঁ, কিন্তু আসলে এটা সত্যি কথা নয়। এসি গাড়িতে যখন জানবেন এসি চালাবেন না, গাড়িটা খুলে দেবেন, জানলাটা ক্রস উইন্ড হতে। প্রথম কথা বলেছিলাম ক্রস ভেন্টিলেশন করবেন। বাড়িতে যদি পেডেস্ট্রিয়াল ফ্যান থাকেন উল্টো দিকে দরজা লাগিয়ে দেবেন, যদি বাতাস বেরোয় তাহলে বাতাস ঢুকবে। 2 নম্বর, আরে আগেকার দিনের হল, পুরোনো দিনের সিনেমা হল দেখেছেন, কোনায় সব বড় বড় ফ্যান ছিল, ঘর ঘর করে আওয়াজ করত, কিন্তু এয়ার সার্কুলেশন করত। আপনারা তো, আমি কালকে ওই কলকাতা জেলায় লেকচার দিতে বললাম, এর থেকে ভালো কোভিডের জায়গা হয় না। মানে কোভিড যদি কাউকে করতে হয় এই হলে বসে লেকচার দিন, সকলের কোভিড হয়ে যাবে। আমি ওই বিজ্ঞান ভবনে একদিন লেকচার দিতে গিয়ে, লেকচারটা ছিল ডিসেবিলিটির উপরে, যে কারণে আজকাল ওরা কম ডাকেই না প্রায়। ডিসেবিলিটি লেকচার হচ্ছে, 2 জন হেলথ সেক্রেটারি এসছেন, একজন মন্ত্রী এসছেন, বিজ্ঞান ভবন বড় ভবন। এবার যারা বিজ্ঞান ভবনে গেছেন তারা দেখেছেন লাল কার্পেট দিয়ে সিঁড়িগুলো ঢাকা আছে। মনে পড়ে গেল সুকান্ত সে কবি, যে তোমাদের জুতের খোসাটা ঢাকার জন্য তুমি লাল কার্পেট লাগিয়ে দিয়েছ। তা আমি চুপচাপ বসে আছি, লাল কার্পেট ওপর দিয়ে যে আসছে, ডায়াসের কাছাকাছি আসলে হুটুস করে প্রায় পড়ে যাচ্ছে, আবার ঠিক হয়ে গেল। আমি বসে বসে গুনছি কজন পড়েছে। মন্ত্রী একবার পড়েছে, তার পুলিশ ধরে নিলে। সেক্রেটারি 2 বার পড়েছেন, তাকে কেউ ধরল না। তা আমি বললাম এর থেকে ভালো ডিসেবিলিটি কনফারেন্স কোথাও হতে পারে না। বললেন কেন? বললাম যে আপনারা চোখে প্রমাণ করছেন কি করে ডিসেবিলিটি আসে। বললেন কেন? বললাম আসলে আপনারা বোঝেন না যে সিঁড়ি যেখানে শেষ, কোনোদিন সিঁড়ি নামতে গিয়ে দেখবেন, যদি সাদা সিঁড়িতে নামবেন তাহলে পড়ে যাবেন। সিঁড়ি যেখানে শেষ সেখানে যদি কন্ট্রাস্ট চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ করে দেন, তাহলে পড়বেন না। যারা অনেক টাকা পয়সা দিয়ে বড় বড় আর্কিটেক্ট পয়সা লাগিয়ে বাড়ি তৈরি করেন, ওই আর্কিটেক্টের কারণে তারা সিঁড়িতে পা ভাঙেন, ফ্র্যাকচার নেক ফিমার। আর ছোট বাচ্চারা ওই বাড়িতেই দেরি করে হাঁটা শেখে, কেন অনেকবার পড়ে যায়। কারণটা কি জানেন? তারা হোয়াইট মার্বেল দিয়ে সিঁড়ি বানায়, যে মার্বেল দিয়ে একটা লাং ড্যামেজ হয়। সব থেকে বেশি মার্বেল আসে যোধপুর এলাকা থেকে। একটা মার্বেল কাটলে করোনার থেকে আপনি বাঁচতে পারেন, সেখানে কোনো বাঁচার উপায় নেই। 100% ডেথ, 100% ডেথ। তাকে আমি একদিন বললাম একটু মাস্ক লাগিয়ে কাটো, সে মাস্কটা খুলে ফেলে দিল। যেটা আটকানো যায়, কেন ওই পার্টিকেলটা আমি ধরতে পারি। সেই মার্বেল দিয়ে আপনি আপনার বাড়ি তৈরি করেছেন। ভুলে গেলেন যে গাড়ি যখন ধুন্দে চালান, দিল্লির যখন ফগ হয়, তখন আমি জিজ্ঞেস করি আপনি চোখের পাওয়ার কত? এই লেকচারটা চলতেই থাকবে, অনেক ফোন আসছে, এবার আমাকে
শেষ করতে হবে। আপনি জানেন কি দিল্লির ফগে শ্রমিকদের আই পাওয়ার চেঞ্জ করে যায়? আমি মাঝে মাঝে আমার ছাত্রদের প্রশ্ন করি, আজকে তোমার আই পাওয়ার কত? হেসে বলে, স্যার আই পাওয়ার কি চেঞ্জ করে? অবশ্যই চেঞ্জ করে। পাওয়ার মানে কি? হোয়াট ইজ অ্যাকুইটি অফ ভিশন? একটা ডিস্টেন্স দিয়ে কত আমি দেখতে পারি, সেটা 100% কন্ট্রাস্টে তোমার ভিশন দেখা হয়েছে। সাদার ওপরে কালো না কালোর ওপরে সাদা। আমি যদি কন্ট্রাস্ট কমিয়ে দিই তাহলে আপনি দেখতে পারবেন। না না ঠিক আছে, কথা বলতে দিন, সে কোনো ইম্পর্টেন্ট কথা। ফলে সেই কন্ট্রাস্টটা, সেইটাই সিঁড়ির এটা। অনেক কথা আছে বিজ্ঞানভাবে, আপনি যদি বাঁচতে চান দেখবেন যে কত অবৈজ্ঞানিকভাবে আজকে দাঁড়িয়ে বাড়ি তৈরি হচ্ছে, আমাদের বাড়ি, পার্টির বাড়ি, সরকারের বাড়ি, এটা। ফলে ফিরে আসি, হ্যাঁ একটা টিম হলো, আচ্ছা চলুন, আমি অনেক কথার মধ্যে আপনাদের চলছে, খাওয়ারও পেটে জোটেনি, চারটে কথা বলে দিই। মনিটরিংটা কি সবাই বুঝেছেন? কিন্তু এই মনিটরিংয়ের মধ্যে আরেকটা লিখে নিন, if any patient is above 60, score 1. If a patient has scored more than 60 and has hypertension, score 2. If he has diabetes also, মানে যে কটা রিস্ক ফ্যাক্টর থাকবে সেই কটা স্কোর লাগাবেন। তাহলে অ্যাবাভ 60, ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে ক্রনিক রিনাল ফেলিয়ার, ক্রনিক হিপ্যাটিক ফেলিয়ার, আর কিডনি, লিভারের প্রবলেম, কিডনি, হ্যাঁ এক সেকেন্ড, অ্যাসমা নয়, তারপরে হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, কিমোথেরাপিতে আছে, এই সবগুলো জুড়ে নেবেন। যদি জোড়ার পরে স্কোর বেশি থাকে, আপনার যে আইটি সেল সে বলবে এই পেশেন্টটা ইজ হাইয়েস্ট ডেঞ্জার। তাহলে আপনাদের সেলের মধ্যে 3টে রেড ব্রিগেডের সেল হবে। এক সেল যে ভলেন্টিয়ার, কারা যাবে ভলেন্টিয়ারে? বেশিরভাগ লোক যাবে যাদের ভ্যাকসিন নেওয়া আছে বা যাদের একবার করোনা হয়ে গেছে। না নেওয়া থাকলে খোলা জায়গার মধ্যে যাবেন, কিছু করতে হবে না। সেকেন্ড, এক সেল হবে আইটি সেল, রোজ দিন এই ডাটাটা কম্পাইল হবে, নির্দিষ্ট কিছু ডাক্তার থাকবে, তাদের কাছে চলে যাবে, তারা এইটা দেখে বলবে এই মানুষের 5 দিন, আর ওখানে কিন্তু 1, 2, 3, 4 করে লিখতে হবে। ইজ ইট ডে 1, ইজ ইট ডে 2, ইট ইজ ডে 3। ডে 1টা মানে কি? ডে 1 মানে হচ্ছে যেদিন আপনার প্রথম সিমটম আসলো, আরটিপিসিআর পজিটিভ নয়। ঠিক ডে 6 থেকে ডে 13 দেখবেন এদের অক্সিজেন ডিমান্ড বেড়ে গেছে। এবার রেড ব্রিগেড অক্সিজেন দিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা একটা কথা বলছেন না, 96, 97, 98 দরকার নেই, অক্সিজেন ড্যামেজ করে। অক্সিজেন ইজ এ ড্রাগ, কমটা যেরকম ক্ষতি বেশিটাও ক্ষতি। তাহলে কত থেকে কত মেনটেন করবেন? 93 to 95। যদি ক্রনিক পেশেন্ট থাকে, অ্যাসমার পেশেন্ট থাকে, সিওপিডি, 89 to 92। সকালবেলা কমে যাবে, কিন্তু কাউকে বলবেন না 24 ঘন্টা অক্সিজেন নিতে, মাঝে মাঝে বলবেন অক্সিজেন খুলে দিতে। যারা পাহাড়ে থাকে তারা অক্সিজেন কম আছে, লাংকে অ্যাকুইটাইজ করা হয়। লেহ লাদাখে যাবেন, আপনাকে বলা হবে কিছুদিন আপনি চুপচাপ বসুন, অ্যাকুইটাইজ করুন, আপনার লাংও অ্যাকুইটাইজ করছে। যদি বেশি লিটারে আপনি করে দিয়েছেন তাহলে এটা অক্সিজেন প্রডিউসেস ফ্রি রেডিক্যালস, ফ্রি রেডিক্যালস ক্যান ফার্দার কজ ড্যামেজ। হ্যাঁ, তাহলে প্রথম 3-4 দিন আমি প্যাটার্ন দেখব। এবার 5 দিনের মাথায় সকালবেলা কমলো, আই এম নট সেইং এনিথিং, পারসিস্টেন্টলি কমছে। আস্তে আস্তে পেশেন্ট কিন্তু 5-6 দিন, বা যাকে আমি মনিটর করিনি, আমি দেখছি অক্সিজেন দেওয়ার পরেও কম আছে, 10 লিটার অক্সিজেনেও কম আছে, রিস্ক ফ্যাক্টরসগুলো বেশি আছে, তাদের আমি আমার সেলের সেকেন্ড সেলে যাবে আইটি সেল। আইটি সেল ইনফরমেশন দেবে ডাক্তারদের, আর একটা উইং থাকবে, 4টে উইং করতে হবে পার্টিকে। থার্ড উইং করবে কোথায় ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার সিট পাবেন না, সাধারণ মানুষকে বোঝান যতগুলো নার্সিংহোম বন্ধ হয়ে গেছে একটা ঘর নিয়ে সেখানেই শুরু হবে আমাদের চিকিৎসা। এটাই নরমান বেথুন বুঝিয়ে গেছিলেন।
আমার ফার্স্ট ইয়ারে প্রথম লেকচার আমি উৎপল দত্তের শুনেছিলাম। উৎপল দত্ত গোটা লেকচারটাই দিয়েছিলেন নরম্যান বেথুনের। নরম্যান বেথুন সেই মানুষ যিনি বলেছিলেন অপারেশন থিয়েটার না থাকলে দরজা ভেঙে দিয়ে দরজার ওপরে অপারেশন করে, রক্ত ব্যাংক না থাকলে একটা মানুষের থেকে আরেকটা মানুষকে রক্ত দাও। বাংলা সিনেমা যখন আপনারা ওগুলো দেখেন গল্প মনে হয়, অ্যাকচুয়ালি যুদ্ধের ক্ষেত্রে এটাই ছিল। পেনিসিলিন, উনি আমেরিকান ছিলেন, ওনার টিটনেস হলো, জানেন উনি মরে যাবেন। আমেরিকায় বলল আপনার জন্য আমরা পেনিসিলিন দিতে পারি, রেড ব্রিগেডের জন্য দেব না। উনি রিফিউজ করলেন, স্ক্যালপেলটা বের করে একজন ইন্ডিয়ান ডাক্তারকে দিয়ে দিলেন, তার নাম ছিল কি বলতে পারেন? কোটনিশ। কোটনিশকে বললেন মৃত্যুকে আমি বরণ করলাম, লড়াই এখনো জারি আছে, আমি এমন কোনো ওষুধ নেব না যেটা সকলের জন্য। সেই ছিলেন নরম্যান বেথুন। নরম্যান বেথুন কিভাবে করেছেন? চায়নাতে যখন একটা ডাক্তার নয়, এই ধরনের মিটিং হচ্ছে এন্টায়ার চায়নাতে, একদিন কোটনিশ রেগে গিয়ে বলছেন এই মূর্খদের আমি কি শেখাবো, দে ডু নট নো এনিথিং। শেপার্ডের বাচ্চা লাল পার্টি করছে, শেপার্ড মানে বোঝেন বাংলা কি বলেন? ভেড়া পালক। সে তো কখনো জানে না ভালো করে, তাকে আমি কি মেডিকেল সায়েন্স শেখাবো? আজকে চায়নাতে একজনের স্ট্যাচুকে ওরা পুজো করে, সেটা হচ্ছে ডক্টর কোটনিশ। তাহলে যদি কোটনিশ পেরেছেন, এখানে পারবেন না। আপনারা ইলেকশন হেরে গিয়েও জিতবেন, কেন আসল জেতা হচ্ছে মানুষের মন জয় করা। আসল জেতা হচ্ছে কোনো বিভেদ, কোনো রাজনীতির বুদ্ধি। হতে পারে সে তৃণমূলের লোক, তাকেও করোনাতে বাঁচান। আপনি পরিচয় দেবেন আপনার মনের উদারতা, যে ফিলসফি আপনার আছে, যে ক্যানভাস আপনার আছে, সেটা অনেক বড়। নীল আকাশের নিচে দেখেছেন? বোধহয় দেখেননি। দেখলে আজকে চীন নিয়ে এই গল্পটা করতেন না। কে লিখেছিলেন নীল আকাশের নিচে? সিনেমা। কি গল্প ছিল? কি গল্প ছিল? গানটাই ছিল নীল আকাশের নিচে। গল্পটা ছিল চীনের চাষি, সেও হচ্ছে সবকিছু হারিয়েছে তার জমিদারের কাছে, আর ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম সেও করছে। সে বলছে আমি ফরেনার নই, আমি বিদেশি নই, আমি তো চীনা, আমি তো তোমার বন্ধু। হাজার হাজার বছর ধরে আমি তোমার হাত ধরে এগিয়ে গেছি, তুমি কি করে আমাকে আজকে চীনের হেল্প নিতে আমরা না করেছি, আমরা আমেরিকার হেল্প নিয়েছি। এর থেকে লজ্জার নেই। পাশের বাড়িটাকে আপনি তৃণমূল বলে তার সঙ্গে কথা বলছেন না, আর রাশিয়ার কমিউনিস্ট পার্টির সঙ্গে কথা বলবেন, এটা দিয়ে আপনার পার্টি বাড়বে? এই যদি আপনার ভাবনা চিন্তা থাকে, আমি সেই পার্টির সঙ্গে নেই, আমি এই ভাবনার সঙ্গে নেই, আমি সত্যের সঙ্গে রয়েছি। সে সত্য আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। আর সত্য এটাই হচ্ছে যে নীল আকাশের নিচে লিখেছিলেন মহাদেবী ওয়ার্মা, তার নামও জানে না। একটা কমিউনিস্টকে জিজ্ঞেস করুন তো মহাদেবী ওয়ার্মা হচ্ছে নাম জানেন? সিনেমাটা হয়েছিল তখনকার দিনে, মানুষের মন উদার ছিল। ভগৎ সিং লিখছেন, দুটো বক্তব্য আজকে শুনলাম, নেহরুর বক্তব্য, নেতাজি সুভাষচন্দ্র বোসের বক্তব্য। নেতাজি সুভাষচন্দ্র বোসের বক্তব্যের পরে সবাই হাততালি পড়েছিল, নেহরুর কোনো বক্তব্যের পরে হাততালি পড়েনি। খবর কাগজগুলো আজকে নেতাজির বক্তব্য রেখেছে, নেহরুর বক্তব্য কেউ রাখেনি। উনি কিন্তু বলছেন, বক্তব্যটা পড়বেন। 21 বছর একটা যুবক লিখছে, আমি খুব কষ্টের সঙ্গে বলছি, হাততালি দিয়ে জয় করা যায় না। যেটা জয় মনে হচ্ছে সেটা কিন্তু বিপর্যয়। কি ছিল বক্তৃতা? বলছেন বাঙালিদের মতন
তোমরাও বড় আবেগপ্রবণ মানুষ, বুদ্ধি দিয়ে বিচার করো না। নেতাজি কি বলেছেন? নেতাজি আরম্ভ করলেন, বন্ধুগণ, আমাদের দেশ হাজার হাজার বছর ধরে এগিয়েছিল, এই বিদেশিরা এসে আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আমাদের সংস্কৃতি, আমাদের সব কিছু, আমরা এই বিশ্বকে জিরো দিয়েছি, আমরা এই বিজ্ঞানের চর্চা করেছি, আমরা এই প্লেনের আবিষ্কার করেছি, আমরা এই মানুষকে সভ্যতা শিখিয়েছি। আজকে কি হয়ে গেল? হাততালি পড়ছে। নেহরুর বক্তৃতা শুরু হলো, প্রত্যেক দেশের দেশবাসীরা মনে করেন তাদের দেশই শ্রেষ্ঠ। প্রত্যেক দেশের দেশবাসী মনে করেন তারই দেশ শ্রেষ্ঠ, তাতে কোনো ভুল নেই, কিন্তু অন্যকে ছোট করে নিজেকে বড় করা, এটা বোধহয় ঠিক না। কোনো হাততালি পড়ে না। কিন্তু সেই বক্তব্যটা রেখেছিলেন, সেই হয়েছে। আমি একটা চমৎকার বক্তৃতা দিয়ে আপনাদের হাততালি নিতে পারতাম। হাততালিতে বক্তৃতা হয়, মানুষ বাঁচে না, সত্যটা। কোথায় সে ভুল ছিল নেতাজির? সেটা রবীন্দ্রনাথ বুঝেছে। কাউকে ছোট করার জন্যে আমাকে শ্রেষ্ঠ করতে হবে। চীনা ছোট, আমেরিকান ছোট, তাদের ঘৃণা করে যদি আপনি আপনার কমিউনিস্ট পার্টি চালাতে চান, এটা ভুল ব্যাখ্যা। কোভিড একটা মহামারী, এটা হোমোসেপিয়েনদের উপরে একটা অ্যাটাক হয়েছে, তাদের ভুলের জন্যই হয়েছে। মোকাবিলা করতে হবে যৌথভাবে অ্যাজ এ হোমোসেপিয়েন। সেই মনের উদারতা রাখতে হবে। আমি বলেছিলাম নীল আকাশে নিচের ক্যানভাসটা কি? অনেক সিনেমা তো হয়, কোথায় একটা নলকা তুলে তুলে হচ্ছে দেশপ্রেম জাগৃত হয়। কিন্তু ভেবে দেখুন, 21 বছরের লোক, সে বলছে এইভাবে যদি দেশপ্রেম হয়, সেটা হয় না। স্বাধীনতার মানে এই দেশের প্রথম মহিলা শিক্ষিকা মহারাষ্ট্রায়, তিনি বলছেন, তার স্বামী বলছেন, যাকে মহাত্মা গান্ধী মহাত্মা বলেছিলেন, জ্যোতিরাও ফুলে বলছেন, কি করে তোমরা স্বাধীন হবে? তোমার বাড়ির চাকরকে স্বাধীনতা দিতে শিখেছ? যাকে দিয়ে পরিশ্রম করো তার অধিকারটা দিয়েছ? ট্রেড ইউনিয়নের রাইট ফাইট করলে আর নিজের বাড়িতে কারো অধিকার, বাচ্চার অধিকার দিয়েছ? স্বাধীনতার মানে তখনকার দিনে জ্যোতিরাও ফুলে বলছেন 1857 তোমরা হেরে যাবে। তার কারণ হচ্ছে তোমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীন হতে চাও, কিন্তু নিজের দেশে নিজের মানুষকে স্বাধীনতা দিয়েছ কিনা? যে লোকটা আমার বাড়িতে কাজ করে তাকে স্বাধীনতা দিয়েছ কিনা? যে লোকটা এই বিল্ডিংটা তৈরি করে দিয়েছে তার স্বাধীনতা কিনা? যে লোকটা এই মাইক্রোফোনটা বানিয়ে দিয়েছে তার স্বাধীনতা কিনা? তারও কি অধিকার আছে? করোনা কিন্তু কোনো ডিসক্রিমিনেট করে না, এটাই বিজ্ঞান। আমাদের সকলের জিন এক, আমাদের সকলের ব্যথা এক। তাই আমরা কোনো রকম ডিসক্রিমিনেশনে বিশ্বাস করি না। আপনারা বলেছেন করোনা কি করে প্রিভেন্ট করবেন, 1 নম্বর কথা আমি বললাম এটা। সেকেন্ড বললাম, যার করোনা হয়েছে বাড়ির মধ্যে ডিফারেন্সিয়েশন করবেন না। মানুষ মরে যাচ্ছে, একটা সেল পর্যন্ত একা থাকে না। আমরা সেল কালচার যখন বলি, অ্যাকচুয়ালি ওটা টিস্যু কালচার। আন্দামান নিকোবরের ডিজাইনটা আপনারা দেখেছেন সেলুলার জেলের, ওটারও নাম সেল। কোনোদিন ভেবেছেন ওটা সেল নাম পড়লো কেন? সেই সেলের এমনভাবে তৈরি আছে যাতে আপনি কারো মানুষের মুখ দেখতে পারবেন না। কেন? আপনার যেটা জানলা সেটা পেছনে দেওয়াল, আপনি বাইরে তাকালে দেওয়াল তাকাতে পারবেন, আবার তার জানলা যেটা সেটাও দেওয়াল। অর্থাৎ মানুষ মানুষের মুখ দেখতে পারবেন না। ঘড়ির রেডিয়ালের মতন তৈরি করা হয়েছে, অদ্ভুত সেটা। আর যে সেন্ট্রাল পোর্শন রয়েছে সেটা রাত্রেবেলা কেটে যায়, অর্থাৎ সিঁড়িগুলোকে খুলে দেওয়া হয় যাতে একতলার মানুষ দোতলায় যেতে পারবে। শুধু শুনবেন ঘন্টা বাজবে যখন একজনকে ফাঁসি দেওয়া হচ্ছে।
তাতে কি হলো? লোকে পাগল হতে আরম্ভ করলো, লোকে তাড়াতাড়ি মরে যেতে আরম্ভ করলো। আর যারা ওখান থেকে বাঁচলো তারা কি করে বাঁচলো? তারা বিভিন্ন উপায় বের করলো কমিউনিকেট করার জন্যে। সেটাই হচ্ছে আপনাকে করতে হবে। করোনা পেশেন্টকে বাঁচাতে গেলে তার পাশে দাঁড়ান, অত ভয় করলে চলবে না। এলাকা এলাকায় বলুন, এত সব করে আপনি কি করোনা থামাতে পেরেছেন? এবার মানুষের পাশে মানুষ দাঁড়াবেন। রেড ব্রিগেড দাঁড়ালে আরো 4 জনের ক্ষমতা হবে। খাবার পৌঁছে দেব, বাড়ির বাইরে খাবার রেখে দিচ্ছে কেন? খাবার দিয়ে হয়ে যাবে? অমানবিক হচ্ছে, কষ্ট আমরা দিয়েছি মানুষকে। প্লেগ এর থেকে বেশি স্প্রেড করেছিল। সেই জ্যোতিরাও ফুলের কথা বলছি, তার স্ত্রী সাবিত্রী ফুলে, প্রথম মহিলা টিচার। তিনি আরেকটা কাজ করেছিলেন, তিনি বলেছিলেন কোনো বাচ্চাকে মারবেন না, সে বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দেবেন, আমি বড় করব। এমন একটা বাচ্চাকে উনি মানুষ করেছিলেন, ডাক্তার বানিয়েছিলেন। প্লেগ যখন হয়েছিল তখন সিস্টার নিবেদিতা উত্তর কলকাতায় ঘর পরিষ্কার করেছিলেন, রাস্তা পরিষ্কার করেছিলেন। আর তিনি তার ডাক্তার ছেলেকে নিয়ে লাফিয়ে গেছিলেন বাঁচাতে। দুজনেই মারা গেছিলেন, সাবিত্রী ফুলেও মারা গেছিলেন, তার ছেলেও মারা গেছে। মানুষের জন্ম তো মৃত্যুর জন্য। আফ্রিকান একটা সেইং আছে, যখন একটা শিশু জন্মায় ওরা বলে, মে ইউ সার্ভাইভ সো লং অ্যাজ ইউ ক্যান ফিল দ্য পারপাস অফ ইউর লাইফ। ততদিনই বাঁচো যতদিন তুমি বুঝতে পারো তুমি কেন জন্মেছ। ফলে আজকে দাঁড়িয়ে আমি কতগুলো প্রশ্ন বলে দিই। 1 নম্বর বলেছি ঘরটা খোলা রাখবেন। 2 নম্বর হচ্ছে ঘর পরিষ্কার রাখবেন। হাইজিন বলে কোনো গড নেই, তার জন্য আমার সাবান জল লাগবে। আমাদের জল আছে, স্যানিটাইজার দিয়ে করলে হবে না। খাবারে ভাইরাস লেগে থাকতে পারে, কিন্তু খাবার দিয়ে ভাইরাস হয় না। খাবারকে আমায় রোদে রাখতে হবে না, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে যে আপনারা সবাই উল্টো হয়ে প্র্যাকটিস করুন শুয়ে থাকতে। যদি করোনা নাও হলে, আপনারা সবাই মায়ের গর্ভে উল্টো হয়ে শুয়েছিলেন উপরে, কেন? সেই পজিশনে বৈজ্ঞানিক নিয়ম হচ্ছে সবথেকে আগে খাবার হজম হয় আর সবথেকে তাড়াতাড়ি অক্সিজেন ডিমান্ডটা কম থাকে। এটা নতুন কিছু নয়, আমরা বাচ্চাদের উল্টোই শোয়াতাম। যদি না ওই আমেরিকানরা ভুল করে ব্যাখ্যা দিয়ে দিল উল্টো করে নাকি বাচ্চা তাড়াতাড়ি মারা যায়। এখন অবশ্যই বীর্য করেছে, বাচ্চারা তাড়াতাড়ি সুস্থ হয়। 2 নম্বর হচ্ছে লম্বা নিঃশ্বাস নেবেন। সেটা কোনো ধর্মের বিষয় নয়। লম্বা নিঃশ্বাস নিয়ে ধরে থাকবেন, গুনবেন, লোককে জিজ্ঞেস করবেন কত গুণ পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন। করোনায় যখন বেসাল লাং ইনভলভ হয়, সে বলবে আমি নিঃশ্বাস নিতে পারছি, ধরে রাখতে পারছি না। এটা আলাদা আলাদা, আপনি স্মোকার হলে কম হবে। আমি ওটাই বলছি, এই যে নাম্বার আপনি